স্টার্ট হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা আমাদের সাথে কারা কারা জয়েন হয়েছো, যুক্ত হয়েছো আমাদের সাথে আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি দেখে নিচ্ছি তোমরা কারা কারা যুক্ত হয়েছে, এবং তোমরাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো কারা কারা আমাদের সাথে আছো। ওকে, সবাই একটু দ্রুত ক্লাসটিতে চলে আসো। ভাইয়া যে কালো পর্দাটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আদিত্য। সবাই একটু দ্রুত চলে আসো। হ্যাঁ, আমি একটু ক্লাসটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দাও। তোমাদের যে কলেজের গ্রুপগুলো আছে বা তোমাদের যে বন্ধু বান্ধবের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আজকে যদিও আমাদের টপিক হওয়ার কথা ছিল বিলাসী এবং তাহারই পরিমাণে, বাট আনফরচুনেটলি এটা হচ্ছে না। তোমরা অনেকেই জানিয়েছে যে ভাইয়া আমাদের হচ্ছে যে গ্রামার টপিক্সটা একটু যদি দেখাই দিতেন তাহলে সেটা আরো ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ যেই বাংলা টপিক সমাস, যেটা হচ্ছে কম বেশি সব স্টুডেন্টই মোটামুটি ভয় পায়, সেই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। সমাসের উপর আমরা 2টা ক্লাস নেব। আজকে একদম আমরা বেসিক আলোচনা করব। আরও একদিন কিন্তু সমাসের উপর ক্লাস আছে, তোমরা কিন্তু রুটিন দেখলে সেটা বুঝে যাবে। আমাদের কিন্তু রুটিন দেওয়া আছে পেজে, তোমরা একটু রুটিনটা দেখে নিবা, ঠিক আছে? আমি একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু তোমাদের কলেজের গ্রুপগুলোতে একটু কাইন্ডলি ভাইয়া শেয়ার করে দাও, ঠিক আছে? যখন বেশি মানুষ হবে, অনেক মানুষ আসলে আমাদের কিন্তু ক্লাসটা নিয়ে ভালো লাগবে, ঠিক আছে? বাট যদি মানুষ না থাকে তাহলে আমরা কিন্তু আমাদের কিন্তু ক্লাস নিয়ে ভালো লাগবে না, তোমাদের হচ্ছে কিন্তু ক্লাস করে ভালো লাগবে না, ঠিক আছে? উৎসাহ পাবে না। ওকে, আদিত্য সবাইকে হচ্ছে মেনশন করে দিচ্ছে, থ্যাংক ইউ আদিত্য। ওর বন্ধু বান্ধবদের মেনশন করে দিচ্ছে। ক্লাসটা একটু শেয়ার করে দিও মারুফ, ঠিক আছে? জি ভাই, ওকে ঠিক আছে, মারুফ চলে আসছে। সবাই একটু ক্লাসটা একটু কাইন্ডলি একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আমি একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। হ্যাঁ, ওকে। হাবিবা সুলতানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ওকে, তো এই সমাস পড়তে গেলে আমাদের হচ্ছে অনেকে হচ্ছে আমরা পড়তে চাই না, বা অনেকে হচ্ছে স্কিপ করি, যে সমাস পড়বো না, ইন্টার আমাদের সমাস দরকার নাই, বা সমাস ছাড়াও আমরা যেহেতু উপসর্গ অ্যান্সার করতে পারতেছি তাহলে আমরা উপসর্গ পড়বো। অনেকে আবার উপসর্গ পড়ে সমাসটা পড়তে চায় না। বাট তোমরা এখন স্কিপ করলেও এই সমাস কিন্তু তোমাদের সবসময় পিছনে লেগে থাকবে। কিভাবে? তোমরা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ভর্তি পরীক্ষা দিবা তখন কিন্তু সমাজ থেকে প্রশ্ন আসবেই, মাস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিবা সমাজ থেকে প্রশ্ন আসবে। এই বছর একটা সমাজ থেকে প্রশ্ন আসছে তোমাদের, এই মানে 2025 সালে যারা এক্সাম দিচ্ছে, তোমাদের বড় ভাইয়া, ইমিডিয়েট আপু ভাইয়া যারা পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু আসছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়তে আসবেই। আবার তোমরা যখন বড় হবা, বিভিন্ন চাকরি পরীক্ষা দিবা, তখনও কিন্তু সমাজ থেকে প্রশ্ন আসবে। তো তোমরা তোমাদের লাইফের যেই স্টেজে যাও না কেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে তুমি ফেস করবা, সমাজ কিন্তু আসবেই। তো সমাজ কোনোভাবেই স্কিপ করা যাবে না। তো আজকের ক্লাসটা তুমি করতে পারো। তুমি যদি সমাস অ্যান্সার নাও করো, ধরে নিলাম তুমি সমাস অ্যান্সার করবা না এইচএসসিতে, তাও আমার রিকোয়েস্ট থাকবে যে তুমি আজকের ক্লাসটা করো। তুমি আজকের ক্লাসটা করার পরে দেখবা যে তোমার সমাসের প্রতি আর আলাদা একটা ভালো লাগা কাজ করবে, বা তুমি সমাজটা আসলে চিনতে পারবা। তখন তুমি যে উপসর্গ অ্যান্সার করবা ধরে নিছো, তখন তুমি দেখবা যে উপসর্গ অ্যান্সার করবা না, তুমি দেখবে যে সমাসে অ্যান্সার করতে চাচ্ছ। ওকে, তাইবা সিদ্দিক, আসসালামু আলাইকুম। অনেকে চলে আসছে, কারা কারা চলে আসছে? ওকে, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, সমাস অনেক কঠিন, ফাইন্ড আউট করতে প্রবলেম হয়। সমাস একদমই কঠিন না, আমি তো বললাম যে আজকে ক্লাসটা খালি তুমি একটু মনোযোগ দিয়ে করো। তোমাকে হচ্ছে আমি ফার্স্টে কিছু বেসিক বুঝাবো, সেই বেসিকটা তুমি যদি ধরে ফেলতে পারো তাহলে দেখবা সমাজ তোমার কাছে অনেক ইজি মনে হবে, অনেক ইজি মনে হবে। আমি বলতেছি অনেক ইজি মনে হবে। তুমি জাস্ট একটু ওয়েট, একটু ক্লাসটা করো, ধৈর্য সহকারে ক্লাসটা করো, একদম শেষ পর্যন্ত থাকো, সমাজ অনেক ইজি লাগবে। ওকে, তো আমরা একদম বেসিক থেকে সমাজ আলোচনা করবো, একদম A to Z সমাজ যেভাবে আলোচনা করে বেসিক টু অ্যাডভান্স, সেই বেসিক টু অ্যাডভান্স থেকে সমাজ আলোচনা করব। তো সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, ঝটপট খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, অনেক লেখালেখি করতে হবে। ওকে, তো আমরা এই যে সমাস লিখলাম, ভাইয়া আমাদের সমাস অর্থ কি? সমাস অর্থ কি? সমাস অর্থ হচ্ছে মিলন। কি ভাইয়া? সমাস অর্থ হচ্ছে মিলন। অথবা আমরা বলতে পারি যে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, ঠিক আছে? অথবা আমরা বলতে পারি যে সমাস শব্দের অর্থ হচ্ছে একাধিক পদের একপদীকরণ। একটু লিখো, আমি বুঝাই দিব সবগুলা। একাধিক পদের, একাধিক পদের একপদীকরণ। সবাই একটু খাতা কলম খুলে দ্রুত লিখে ফেলো। আজকে একটু লেখালেখি করতে হবে, ঠিক আছে? সবসময় তোমরা স্লাইড দিয়ে পড়ো, আজকে একটু লেখালেখি করো, তাহলে ভালো লাগবে। ওকে, তো সমাস অর্থ কি? জি, কি? ও, আচ্ছা আচ্ছা। তো সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন
অথবা আমরা বলতে পারি সংক্ষেপণ, একাধিক পদের একপদীকরণ। মিলন মানে কি অনেকগুলা পদ হচ্ছে মিলিত হবে এখানে, আর সংক্ষেপণ মানে হচ্ছে সমাসটা ছোট হবে, শব্দটা ছোট হবে, এবং একাধিক পদের একপদীকরণ হবে। একাধিক পদ মানে কি? একাধিক পদ মানে হচ্ছে অনেকগুলা পদ। অনেকগুলা পদ মিলে কয়টা পদ হবে? একটা পদ হবে। এজন্য আমরা বলতেছি একপদীকরণ, একাধিক পদের একপদীকরণ। কিভাবে হয় এটা দেখো। ধরো আমি লিখলাম যে মৌ আশ্রিত মাছি, মৌ আশ্রিত মাছি। তাহলে দেখো এইখানে ভাইয়া অনেকগুলা পদ আছে না? এই যে মৌ আশ্রিত মাছি, দেখো অনেকগুলা কিন্তু পদ আছে, একাধিক পদ আছে। এখন এই সবগুলা পদকে আমরা যদি একটা পদে কনভার্ট করে ফেলি, সেটা কি হবে? সেটা হবে মৌমাছি, তাই না? তাহলে এটা হবে কি আমাদের মৌমাছি। তাহলে এইটাই হচ্ছে এই যে আমরা যে উপরে যে লিখছি সব কথাটা, এটা যে একাধিক পদের একপদীকরণ। এই যে একাধিক পদ আছে এখানে, এই যে একাধিক পদ, একাধিক পদ মানে কি? একের অধিক পদ আছে, একাধিক পদের একটা পদে আমরা কনভার্ট করছি। এটাই হচ্ছে আসলে সমাস, বা এটাই হচ্ছে সমাসের কাজ। আগেকার দিনে যখন এই যে সমাস ছিল না, বাংলা ব্যাকরণে যখন সমাস ছিল না, তখন মানুষ হচ্ছে এই মৌমাছি শব্দটা উচ্চারণ করতে পারতো না। তখন মানুষ কি বলতো? তখন মানুষ বলতো যে মধু সংগ্রহ করে যেই মাছি সেই মাছি সংগ্রহ করতে যাব। তাহলে দেখো অনেকগুলা কথা কিন্তু বলতে হয়। মধু সংগ্রহ করে যেই মাছি সেই মাছি সংগ্রহ করতে যাব, অনেকগুলা কথা বলতে হয়। অথবা এই যে মৌ আশ্রিত মাছি সংগ্রহ করতে যাব, মৌমাছি বলতে পারতো না, মধু বলতে পারতো না, তাহলে অনেকগুলা কথা বলতে হইতো। তখন ব্যাকরণবিদরা চিন্তা ভাবনা করলো যে আসলে এতগুলা কথা বললে কি হয়, অনেক কষ্ট লাগে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এতগুলা কথা আমাদের না বললে হবে, আমরা কি করি? একটা নিয়ম বের করি, যেই নিয়ম বের করলে আমরা একটা শব্দ দিলে বুঝে যাব যে মধু সংগ্রহ করে যেই মাছি বা মৌ আশ্রিত মাছি সবগুলা শব্দই ওই একটা শব্দের মধ্যে থাকবে। তখন ব্যাকরণবিদরা কি বের করলো? তখন ব্যাকরণবিদরা এই যে সমাস বের করলো, যে ঠিক আছে সমাস হচ্ছে এটার নিয়ম থাকবে এরকম যে অনেকগুলা পদ থাকবে, এই অনেকগুলা পদ আমাদের মুখে উচ্চারণ না করলে হবে। আমরা যদি একটা শব্দ বা একটা পদ যদি উচ্চারণ করে ফেলি, তাহলেই আমরা হচ্ছে এই সবগুলা পদকে বা এই সবগুলা শব্দকে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমাদের মূলত সমাসটার উৎপত্তি হয়েছে। ঠিক আছে? এরপরে দেখো আমরা যদি বলি যে সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, তাই না? এখন সমাসের কাজ হচ্ছে কি? তোমার সংক্ষেপ করা, শব্দকে ছোট করা। এই যে দেখো অনেকগুলো পদ ছিল, এটাকে সে ছোট করে ফেলছে। ওকে, এরপর দেখো আমরা যদি আরো বলি যে বাংলা ব্যাকরণের তোমার হচ্ছে আরো একটা আরেকটা তোমার টপিক আছে যার অর্থ মিলন। ঠিক আছে? বাংলা ব্যাকরণের এই মিলন নিয়ে আমি আরেকটু অ্যাডভান্স তোমাকে আলোচনা করি যে বাংলা ব্যাকরণের আরো একটা টপিক আছে যার অর্থ মিলন। সেটা কি? সেটা হচ্ছে সন্ধি। সেটা হচ্ছে সন্ধি। ঠিক আছে? এটা একটু তোমাকে জাস্ট জানার জন্য বলতেছি। তাহলে সন্ধি শব্দের অর্থ মিলন, আবার সমাস শব্দের অর্থ মিলন। তাহলে কোনটা কিরকম বা কিরকম ভাবে হয় দেখো। সন্ধিতে কিসের মিলন হয় ভাই? সন্ধিতে হয় ধ্বনি বা বর্ণের মিলন। কি বললাম ভাইয়া? সন্ধিতে হয় কিসের মিলন? ধ্বনি বা বর্ণের মিলন। সন্ধিতে তাহলে কি হয়? ধ্বনি বা বর্ণের মিলন। আর সমাসে কি হয় তাহলে? সমাসে হয় পদের মিলন। ঠিক আছে? এটা একটু মাথায় খেয়াল রাখবা। সমাসে হয় কি? সমাসে হয় পদের মিলন। আর সন্ধিতে হয় কি? ধ্বনি বা বর্ণের মিলন। পদ কি আসলে? পদ হচ্ছে এই যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা অর্থযুক্ত শব্দকে কি বলি আমরা? পদ বলি। এই যে বাক্যে যে প্রত্যেকটা অর্থবোধক শব্দ, এই যে মৌ, এই যে আশ্রিত, এই যে মাছি, এগুলো এক একটা পদ না? এগুলো তো আমরা বাক্যে ব্যবহার করছি, এক একটা পদ। তো এগুলাই হচ্ছে কি আমাদের পদ। তো এগুলো হচ্ছে কি পদের মিলন। পদের মিলন হয় কি হয়েছে? মৌমাছি। আবার সন্ধিতে কি হবে? ধ্বনি বা বর্ণের মিলন। এটা একটু মনে রাখবা। ঠিক আছে? ওকে, তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা। ঠিক আছে? সবাই একটু ক্লাসটা কষ্ট করে শেয়ার করে দিবা। ওকে, তো এইটুক পর্যন্ত তোমরা ক্লিয়ার তো, তাই নাকি? ওকে, এটা আশা করি তোমরা লিখে ফেলছো। এখন আমরা যদি ব্যাকরণে বা সমাসের টার্মগুলো যদি একটু খেয়াল করি, সমাসের টার্মগুলো এগুলো তোমরা সবাই জানো। আর তোমরা হচ্ছে একটু ধৈর্য নিয়ে ক্লাসটাতে থাকো, আমি তোমাদের সমাস বুঝাই দিব, কোনো চিন্তা নেই। ওকে, তো এই যে মৌ আশ্রিত মাছি, এই যে এত বড় যে বাক্যটা, আমি হচ্ছে আবার কাইটা একটু লিখি। হ্যাঁ, এখানে অনেক হিজিবিজি হয়ে গেছে, তো কাইটা আবার যদি একটু লিখি যে মৌ আশ্রিত মাছি। ঠিক আছে? মৌ আশ্রিত মাছি, এটাকে আমরা কি বলতেছি? মৌমাছি, তাই না? মৌমাছি।
ওকে, তাহলে দেখো এই যে মৌ আশ্রিত মাছি, এটাকে সমাসের ভাষায় এটাকে আমরা কি বলি? এটাকে আমরা সমাসের ভাষায় এটাকে আমরা বলি বেশ বাক্য। এটাকে আমরা কি বলি? বেশ বাক্য। বেশ বাক্য, বা এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি, বলতে পারি বিগ্রহ বাক্য। বেশ বাক্য বা বিগ্রহ বাক্য। তো পরীক্ষায় কিন্তু আমাদের এই এরকম বেশ বাক্য আসতে পারে, যে এই যে শব্দ দিয়ে বলবে যে এইচএসসিতে যে আমাদের এই যে বেশ বাক্য নির্ণয় করো, অথবা বেশ বাক্য দেওয়া থাকবে, বলবে যে এইগুলা কোন সমাস নির্ণয় করো। তোমরা অনেকেই সমাস শেখার ক্ষেত্রে যেটা ফার্স্টে করো, ফার্স্টেই যেটা কাজ করো সেটা হচ্ছে একদম ডাইরেক্ট ঠাটা মুখস্থ করো, যে মৌমাছি এর বেশ বাক্য হচ্ছে মৌ আশ্রিত মাছি, ঠিক আছে, এরকম বেশ বাক্য মুখস্থ করো। বাট বেশ বাক্য তোমাদের মুখস্থ করা লাগবে না, বেশ বাক্য ছাড়াও সমাস চেনা যায়। বেশ বাক্য ছাড়াও সমাস চেনা যায়, ঠিক আছে। আমি একটু পরে তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে বেশ বাক্য ছাড়াও সমাস চিনতে পারবা। ওকে, আর এই যে মৌমাছি যে শব্দটা, এই যে মৌমাছি যে শব্দটা, এই শব্দটার মধ্যে দেখো এই মৌ আশ্রিত মাছি, এই যে যে পদটা, এই যে মৌ আশ্রিত মাছি, এই সবগুলা পদই বা এই সবগুলা শব্দই এই মৌমাছি শব্দটার মধ্যে আছে না? একটু খেয়াল করো, এই যে মৌ আশ্রিত মাছি, এই যে সবগুলা শব্দই এই মৌমাছি শব্দটার মধ্যে আছে না? এই সবগুলা শব্দ আর এই যে একটা শব্দ, দুইটা সেম নাই, দেখো আমরা কিন্তু সমান সমান দিচ্ছি। সমান সমান মানে কি? এই পাশ সমান সমান এই পাশ, এটা যা বোঝাবে এটা তাই বোঝাবে, তাই না? তাইলে এই যে মৌ আশ্রিত মাছি, এইখানে যা আছে এইখানে তাই আছে, তার মানে এইখানে যেই পদগুলো আছে এইখানে সব সেম পদ আছে, এইখানেও পদগুলা সেম। তাহলে এই যে মৌমাছি যে পদটা, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলবো সমস্ত পদ। এটাকে আমরা কি বলবো? সমস্ত পদ। যেহেতু সবগুলা পদই বা সমস্ত মানে কি সবগুলা, সবগুলা পদই এই শব্দের মধ্যে আছে, তাহলে এই শব্দটাকে আমরা কি বলতে পারি? সমস্ত পদ। এই সবগুলা শব্দই এই শব্দটার মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি সমস্ত পদ। এতটুক পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছো কিনা বলো? তার মানে আমি যদি একটা শব্দকে ভাঙি মানে বিশ্লেষণ করি, সেটা হবে কি? সেটা হবে বেশ বাক্য অথবা বিগ্রহ বাক্য। আর যেই পদটা হবে মানে একটা পদ যেটা হবে, একপদীকরণ মানে একটা পদ যেটা হবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সমস্ত পদ। এতটুক পর্যন্ত তোমরা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এতটুক পর্যন্ত কি বুঝে গেছে বলো তো ভাই? এতটুক পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কি না একটু কমেন্টে জানাও, যে এতটুক পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে জাস্ট তোমরা খালি সি কমেন্ট করবা, সি সি মানে বুঝে নিব যে তোমরা ক্লিয়ার, ঠিক আছে। ওকে, যারা যারা যুক্ত হয়েছো তোমরা হচ্ছে একটু লিখবা খাতায়, এবং লিখার সাথে সাথে তোমরা একটু কমেন্ট করবা। ওকে, অনেকে যুক্ত হয়েছে, ওয়ালাইকুম সালাম। আজকে রুটিনের টপিক ছিল না ভাইয়া, মমতা পারবিন? হ্যাঁ ছিল, কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতেছি, কারণ এটা নিয়ে আমরা আরো একদিন আলোচনা করব। তোমাদের আজকে রুটিনে যেটা ছিল সেটা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করে ফেলবো, ঠিক আছে। অন্য পরের ক্লাসে আমরা আলোচনা করবো। হ্যাঁ ক্লিয়ার। ওকে, রিপন কুমার লেখছে ক্লিয়ার। ওকে, তাজরিন মেনশন করে দিচ্ছে, থ্যাংক ইউ। স্যার রুটিনে তো টপিক ছিল না। আচ্ছা, এই টপিকটা ছিল না, বাট তোমরা হচ্ছে অনেকে বলতেছিলা যে সমাজটা নিয়ে আলোচনা করার জন্য জরুরি ভিত্তিতে, তো এই জন্য হচ্ছে আমি সমাজটা নিয়ে আজকে আলোচনা করতেছি। বাট নেক্সট দিন থেকে আমরা নেক্সট যে টপিক থাকবে সেই টপিক থেকে আলোচনা করবো। ওকে, বুঝছি ভাই। ওকে, এখন আমি যেটা তোমাদের বলতেছিলাম যে তোমরা হচ্ছে সবাই বেশ বাক্য দিয়ে সমাস করো, যে এই শব্দের বেশ বাক্য এটা, এই শব্দের বেশ বাক্য এটা, ঠাড়া মুখস্থ করো। বেশ বাক্য মুখস্থ করা লাগবে না, বেশ বাক্য মুখস্থ করা লাগবে না, তোমরা জাস্ট পূর্বপদ এবং পরপদ দিয়ে সমাসটা চিনে ফেলবা। এখন পূর্বপদ পরপদ কোনটা? পূর্বপদ পরপদ হচ্ছে এই যে মৌমাছি যে শব্দটা আছে, এই যে মৌ যে পদটা, এই যে ফার্স্টের যে পদটা, এটাকে আমরা বলবো কি? পূর্বপদ। পূর্বপদ আর একটা নাম হচ্ছে উত্তরপদ। পূর্বপদ বা উত্তরপদ, এটা তোমরা মোটামুটি জানো, পূর্বপদ বা উত্তরপদ। আর এই যে মাছি এটা পরে আছে, তার মানে এটা হচ্ছে কি? পরপদ। মাছি এটা পরে আছে, তার মানে এটা হচ্ছে কি? পরপদ। তাইলে মৌ অর্থাৎ শব্দের আগে যেই পদটা থাকবে সেটা পূর্বপদ, এটাই স্বাভাবিক। শব্দের আগে যে পদটা থাকবে সেটা পূর্বপদ। তো পূর্বপদ আর একটা নাম হচ্ছে কি? উত্তরপদ। আর পরবর্তী যে পদটা থাকবে সেটাকে আমরা বলবো কি? পরপদ। এখন আবার ভাইবো না যে পূর্বপদের আর এক নাম যেহেতু উত্তরপদ, তার মানে পরপদ আর একটা মনে হয় দক্ষিণ পদ। পরপদের কিন্তু আর কোনো নাম নাই, ঠিক আছে। পূর্বপদ আর একটা নাম হচ্ছে উত্তরপদ, আর পরবর্তী যে পদটা থাকবে সেটা হচ্ছে কি? পরপদ। ওকে, এখন আমরা এই পদগুলা দিয়ে দিয়ে আমরা হচ্ছে সমাসটা চিনে ফেলবো, ঠিক আছে। কিভাবে একটু খেয়াল করো, তোমরা একটু খাতায় লিখবা কিন্তু, হ্যাঁ আজকে ক্লাসটা একটু খাতা কলম খুলে লিখবা। তোমরা তো সবসময় স্লাইড দেখো, স্লাইড পাও, বাট আজকে একটু লিখবা, আমার সাথে সাথে লিখে ফেলবা। ওকে, তো আমরা জানি যে সমাস হচ্ছে কত প্রকার ভাইয়া? সমাস হচ্ছে মূলত 6 প্রকার, তাই না? সমাস হচ্ছে কত প্রকার? সমাস হচ্ছে 6 প্রকার। সমাস হচ্ছে 6 প্রকার। 1 নাম্বার দিয়ে আমি ধরো লিখলাম দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। কি সমাস লিখলাম ভাইয়া? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। 2 নাম্বার দিয়ে লিখলাম দ্বিগু সমাস।
দ্বিগু সমাস। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস বানানটা খেয়াল রাখবে কিন্তু, এই যে দর নিচে বফলা আছে, আবার এখানেও কিন্তু দর নিচে বফলা আছে, দুই জায়গায় বফলা আছে। এটাও কিন্তু পরীক্ষায় আসে, এডমিশন যখন দিবা তখন দেখবা যে এটাও পরীক্ষায় আসে, যে নিচের কোন বানানটি শুদ্ধ, তখন কিন্তু এটা থাকবে, এই দ্বন্দ্ব বানানটা থাকতে পারে, একটু খেয়াল রাখবা। তারপরে 3 নাম্বার ধরো, 3 নাম্বারে ধরো আমি লিখলাম কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস, ঠিক আছে। 4 নাম্বার ধরো লিখলাম তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস, ঠিক আছে। ওকে, এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো আশা করি তোমরা লিখে ফেলছো। ওকে, তো তৎপুরুষ সমাস। পরবর্তীতে হচ্ছে কি আমাদের বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। তারপরে হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস। এই হচ্ছে আমাদের সমাস 6 প্রকার, তাই না? অব্যয়ীভাব সমাস। তাহলে কি কি সমাস ভাইয়া? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস। এই হচ্ছে আমাদের সমাস। কত প্রকার? সমাস হচ্ছে আমাদের এই যে 6 প্রকার, ঠিক আছে। ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তাহলে আমি আবার বলতেছি, একজন বলতেছে আবার বলার জন্য, ঠিক আছে। সমাসের যেই পদটা হচ্ছে বড় পদ থাকবে সেটা হচ্ছে বেশ বাক্য, মানে যেটা ভাঙতে হবে, অনেক বড় থাকবে, 3টা 4টা শব্দ থাকবে, সেটা হচ্ছে বেশ বাক্য। আর ছোট যে শব্দটা থাকবে সেটাকে আমরা কি বলবো? সমস্ত পদ, কারণ সবগুলা বড় পদেরই ছোট যে পদটা থাকে এটা হচ্ছে সমান সমান, তাই ওখানে সবগুলা পদই থাকে, তাই এটাকে আমরা বলতেছি কি? সমস্ত পদ। আর পূর্বে যে পদটা থাকবে সেটাকে আমরা বলবো পূর্বপদ, আর পরে যে পদটা থাকবে সেটাকে আমরা বলবো কি? পরপদ। ওকে, তো সমাস হচ্ছে 6 প্রকার, 6 প্রকার। এই 6 প্রকারের মধ্যে প্রথম হচ্ছে কি? দ্বন্দ্ব সমাস। এখন আমি তোমাদের বলতেছিলাম যে সমাসটা আসলে আমরা চিনবো কিভাবে? সমাসটা আমরা চিনবো ওই যে পূর্বপদ পরপদ যে পড়ছি, পূর্বপদ পরপদের মাধ্যমে সমাস চেনা যায়। কিভাবে চেনা যায়? দেখো দেখো, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে তুমি লেখো, এখানে লিখবা দ্বন্দ্ব সমাসে, এখানে লিখবা যে পূর্বপদ ও পরপদ, পূর্বপদ ও পরপদ। এটা নোট যারা করতেছো, নোটটা কিন্তু আমাদের গ্রুপে শেয়ার করে দিও, ফেসবুক গ্রুপে তোমরা আজকে যে নোটটা করতেছো এখন, এটা কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে। তোমাদের নোটের শেয়ারের কিন্তু মোটামুটি ভ্যালু থাকবে আশা করি। ওকে, নোটটা শেয়ার করে দিও যারা যারা নোট করতেছো সুন্দর করে। ওকে ভাই, আপনাদের ক্লাসগুলা করলে কি A+ পাওয়া যাবে ইবিআইতে? ইনশাল্লাহ মমতা পারবেন, ইনশাল্লাহ পেয়ে যাবা। আমাদের ক্লাস তো করবাই, পাশাপাশি নিজেরও কিন্তু পড়তে হবে। খালি ক্লাস করে তুমি যদি মনে করো যায় হয়ে গেছে 100তে 100, তুমি বাংলাদেশের না, তুমি পৃথিবীর যেই জায়গাতেই ক্লাস করো না কেন কোনো সমস্যা নাই। কিন্তু মেইন কথা হচ্ছে তোমার তো ক্লাস করবাই, ক্লাস করার পর নিজের একটু চেষ্টা থাকতে হবে, নিজেরও পড়তে হবে। তুমি যদি মনে করো যে না আমি ক্লাস করছি তার মানে মনে হয় আমি A+ পেয়ে যাবো, এটা ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। ওকে, তাহলে পূর্বপদ ও পরপদ উভয় প্রদান, ঠিক আছে। দ্বন্দ্ব সমাসে কি হবে ভাইয়া? পূর্বপদ এবং পরপদ কি হবে? উভয় প্রধান হবে, বা দুইটা পদকে আমরা সমানভাবে প্রাধান্য দিব। পূর্বপদ পরপদ দুইটা পদকেই সমানভাবে প্রাধান্য দিব। কাউকে তুমি এখানে বাদ দিতে পারবে না, কাউকে তুমি এখানে ফেলে দিতে পারবে না, ঠিক আছে। যেমন কি ধরো আমি একটা উদাহরণ লিখলাম, জাতীয় উদাহরণ, ঠিক আছে। মা বাবা লিখলাম, মা বাবা জাতীয় উদাহরণ। মনে করো এটা যে দ্বন্দ্ব সমাস, এখন আমি জানি না, কথার কথা ধরো তোমরাও জানো না যে এটা দ্বন্দ্ব সমাস, কথার কথা ধরে নাও যে তোমরাও জানো না। তাহলে এই যে মা বাবা যে শব্দটা লিখলাম, এখানে মা কোন পদ বলো তো ভাইয়া? মা কোন পদ? পূর্বপদ নাকি পরপদ? মা কোন পদ? পূর্বপদ না পরপদ? মা হচ্ছে আমাদের পূর্বপদ, যেহেতু এটা আগে আছে তাহলে পূর্বপদ, তাই না? আগে আছে যেহেতু পূর্বপদ। বাবা এটা পরে আছে, তাহলে এটা কোন পদ? এটা হচ্ছে পরপদ। বাবা এটা পরে আছে, এটা হচ্ছে কি? পরপদ। তাহলে এই যে মা বাবা যে শব্দটা, এই শব্দটা দেখো দুইটা পদেই কিন্তু প্রধান। তুমি এখানে কাউকে বাদ দিয়ে দিতে পারবা যে মা বেশি বকাবকি করে, মা বাদ। বাবা বেশি মারে, বাবা বাদ। বলা যাবে? তুমি কারো বাদ দিতে পারবা? এই যে মা বাবা এই যে শব্দটা, এই শব্দ থেকে তুমি কারো বাদ দিতে পারবা? কাউকে ছেড়ে দিতে পারবা? পারবা না। দুইটা পদকেই বা দুইজনকেই তোমার কিন্তু সমানভাবে প্রাধান্য দিতে হবে। তাহলে তুমি যদি এরকম শব্দ দেখো যে তুমি কাউকেই বাদ দিতে পারতেছো না, দুইটা পদকে সমানভাবে প্রাধান্য দিতে হচ্ছে, তার মানে ধরে নেবা এটা হচ্ছে একটা দ্বন্দ্ব সমাস। তার কারণে যে লিখছি পূর্বপদ উপরপদ উভয় প্রধান, দুইটা পদকে প্রাধান্য দিতে হবে, কাউকেই তুমি বাদ দিতে পারবা না। তাহলে যেহেতু তুমি কাউকে বাদ দিতে পারবা না, তার মানে এটা হচ্ছে কোন সমাস? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই জায়গাটা তোমরা ক্লিয়ার কিনা, বা এই জায়গাটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। সবাই কি বুঝতে পারছো এই জায়গাটা? যে পূর্বপদ পরপদ উভয় প্রধান যে কথাটা, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও।
ঠিক আছে, মা হচ্ছে পূর্বপদ, বাবা হচ্ছে পরপদ, দুইটা পদই প্রধান, কাউকে আমরা বাদ দিতে পারতেছি না, তার মানে এটা হচ্ছে আমাদের কোন সমাস? দ্বন্দ্ব সমাস। বুঝা গেছে? যদি বুঝে থাকো তাহলে লেখো, ক্লিয়ার লেখো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, জি ভাইয়া, ওকে ঠিক আছে, ক্লিয়ার, ওকে ঠিক আছে। ওকে, এরপরে আমরা যাই, এরপরে কি সমাস আছে? দ্বিগু সমাস। দ্বিগু সমাস কোন পদ প্রধান? দ্বিগু সমাস হচ্ছে পরপদ প্রধান। পরপদ প্রধান। পরপদ প্রধান মানে কি? মানে পরের পদটা প্রধান হবে। পরপদ প্রধান মানে কি? পরের পদটা প্রধান হবে, পরের পদ, আগেরটা কিন্তু প্রধান হবে না, পরেরটা প্রধান হবে। পরপদ প্রধান প্লাস প্লাস পূর্বপদে, প্লাস পূর্বপদে, পূর্বপদে, পূর্বপদ মানে কি? আগের পদ, আগের পদ, আগের পদ, প্রথম পদটা। পূর্বপদে কি হবে? পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকবে। পূর্বপদে কি হবে? সংখ্যাবাচক শব্দ থাকবে। তাহলে কি লিখছি ভাই? দ্বিগু সমাসে পরপদ প্রধান, পরের পদটা প্রধান, আর পূর্বপদে আগের পদে কি হবে? আগের পদে একটা সংখ্যাবাচক শব্দ থাকবে, সংখ্যাবাচক শব্দ। যেমন উদাহরণে ধরো আমি লিখলাম চৌরাস্তা। এখন চৌরাস্তা, আমি জানি যে তোমরা জানো যে চৌরাস্তা দ্বিগু সমাস, আমি জানি যে সবাই জানো চৌরাস্তা দ্বিগু সমাস, বাট তুমি ধরে নাও যে তুমি জানো না চৌরাস্তা মানে দ্বিগু সমাস। ঠিক আছে, ওকে। তাহলে এই যে চৌরাস্তা, চৌরাস্তা বলতে আমরা কি বুঝি ভাই বলো তো? চৌরাস্তা বলতে আমরা আসলে বুঝি যেখানে চারটা রাস্তা এসে একত্রে হয় বা মিলিত হয়, এটাকে আমরা বলি কি? চৌরাস্তা, তাই না? এখন এই চৌরাস্তা বানাইতে গেলে দুইটা ঘটনা ঘটবে। কয়টা ঘটনা ঘটবে? দুইটা ঘটনা ঘটবে। ঘটনা একটু খেয়াল করো, দুইটা ঘটনা ঘটবে। হ্যাঁ, এই যে চৌরাস্তা যে বানাবো, দুইটা ঘটনা ঘটবে। ঘটনা নাম্বার 1 একটু খেয়াল করো, এটা খেয়াল করতে হবে কিন্তু। ঘটনা নাম্বার 1 একটু খেয়াল করো। ঘটনা নাম্বার 1, চৌরাস্তা, তুমি একটু ইমাজিন করো যে চারটা রাস্তার মোড় আর কি, এটা হচ্ছে চৌরাস্তা। তো তুমি ইমাজিন করো, তুমি যখন চৌরাস্তা বানাও বা চারটা রাস্তা যখন তুমি বানাবা, চৌরাস্তার মোড় যখন বানাবা, তখন তুমি কি আগে মোড় বানাবা যে এটা হচ্ছে মোড়, এটা হচ্ছে মোড়, এই মোড় থেকে একটা রাস্তা যাবে উত্তরবঙ্গে রংপুরে, একটা রাস্তা যাবে কক্সবাজার, একটা রাস্তা যাবে ধরো খুলনা, আর একটা রাস্তা যাবে কুমিল্লা। এটা তাহলে চৌরাস্তার মোড়, যেহেতু চারটা রাস্তা এসে মিলিত হয়েছে চৌরাস্তার মোড়, এটা হচ্ছে 1 নাম্বার ঘটনা। ঘটনা নাম্বার 2, ঘটনা নাম্বার 2, এটা 1 নাম্বার ঘটনা। ঘটনা নাম্বার 2 খেয়াল করো কিন্তু, এই 1 নাম্বার ঘটনায় কি করছি? 1 নাম্বার ঘটনায় আগে মোড় করছি, আগে মোড় বানাইছি, আগে রাস্তার মোড় বানাইছি, এই মোড় থেকে চারটা রাস্তা চারদিকে গেছে, তাহলে এটা একটা চৌরাস্তার মোড়, 4 রাস্তার মোড়। এখন আসো ঘটনা নাম্বার 2। ঘটনা নাম্বার 2তে আমরা গিয়ে দেখলাম যে একটা রাস্তা রংপুর থেকে ঢাকার দিকে আসছে, আর একটা রাস্তা ধরো খুলনা থেকে ঢাকার দিকে আসছে, আর একটা রাস্তা বরিশাল থেকে বানাইতে বানাইতে ঢাকার দিকে আসলাম, আর একটা রাস্তা ধরো কুমিল্লার থেকে বানাইতে বানাইতে ঢাকার দিকে আসলাম। আসার পরে দেখলাম যে এই যে চারটা রাস্তা বানাইছি, এই চারটা রাস্তা বানানোর পরে চারটা রাস্তা এসে এক জায়গায় মিলিত হয়ে গেছে, তখন এটাকে আমরা বলতেছি কি? চৌরাস্তা বা 4 রাস্তার মোড়। তাহলে ঘটনা কিন্তু দুইটা, খেয়াল করো। ঘটনা একে কি হয়েছে? একে আগে মোড় বানাইছি, এরপরে এখান থেকে রাস্তা দিছি, এক একটা রাস্তা এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে। আর 2 নাম্বার ঘটনায় কি করছি? 2 নাম্বার ঘটনা দেখো, আগে এক একটা জেলা থেকে, এই যে রংপুর থেকে একটা রাস্তা আসছে, খুলনা থেকে একটা রাস্তা আসছে, কক্সবাজার থেকে একটা রাস্তা আসছে, কুমিল্লা থেকে একটা রাস্তা আসে, আসার পর দেখলাম যে এই চারটা রাস্তা একত্রে মিলিত হয়ে গেছে, তখন এটাকে আমরা বলতেছি কি? চৌরাস্তা। তাহলে আসলে বাস্তবে কাহিনী কোনটা হয় তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। বাস্তবে কোনটা হয়? আগে কাহিনী বলো। তাই এবার সিদ্দিকা অলরেডি বলে ফেলছে যে না, আগে রাস্তা। ওকে, তাহলে তোমরা একটু ইমাজিন করো যে বাস্তবে আসলে কাহিনী কোনটা হয়। বাস্তবে আগে আমরা মোড় বানাই, মোড় থেকে রাস্তা বানাবো, নাকি আগে আমরা রাস্তা বানাই, রাস্তা বানানোর পর দেখি যে এই রাস্তাগুলো একটা এক জায়গায় মিলিত হয়ে গেছে, তখন ওই জায়গাটাকে আমরা বলি চৌরাস্তার মোড়। কি হয় আসলে বাস্তবে, কি হয় আমার একটু কমেন্টে জানাও। বাস্তবে কি হয়? রিপন কুমার লেখছে 2 নাম্বার। বাস্তবে কোনটা হয় বলতো? বাস্তবে আমরা কি দেখতে পাই? সাকিব বলছে 2 নাম্বার। ওকে, 2 নাম্বার। তার মানে কি হয়? আগে কি হয় ভাই আমাদের? আগে আমাদের কি হয়? আগে আমাদের রাস্তা হয়। মমতা পারভিন বলছে রাস্তা। তাহলে তোমরাই বলো যে চৌরাস্তা শব্দটার মধ্যে কোন শব্দটাকে আমরা প্রাধান্য দিব? চৌ নাকি রাস্তা? চৌরাস্তা শব্দটার মধ্যে কোন শব্দটাকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত? চৌ নাকি রাস্তা? পূর্বপদকে প্রাধান্য দিব নাকি পরপদকে প্রাধান্য দিব? বলো, তোমরাই বলো, এখন তোমরাই বলো। দ্বিগু সমাসের মধ্যে এই যে চৌরাস্তা যে শব্দটা, এই চৌরাস্তা শব্দের মধ্যে আমরা কি আগে চৌ শব্দটাকে প্রাধান্য দিব নাকি রাস্তা শব্দটাকে প্রাধান্য দিব? বলো। ওই যে তাজরিন বলছে ঘটনা 2। ওকে, থ্যাংক ইউ। খালেদ ঘটনা 2। ওকে,
মোহাম্মদ সাদাত বলছে রোড, থ্যাংক ইউ ভেরি মাচ। হাবিবা মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ। ওকে, বলো বলো তো কোনটা হবে। ওকে, মোহাম্মদ আবার বলছে রাস্তা, সাকিব বলছে রাস্তা, আসিফ মাহমুদ বলছে আগে রাস্তা 2। ওকে, তাহলে আমরা এখন কাকে প্রাধান্য দিব? আমরা রাস্তাকে প্রাধান্য দিব। তাহলে রাস্তা কোন পদ? পূর্বপদ না পরপদ? পরপদ। এই চৌরাস্তা শব্দের মধ্যে রাস্তা কোন পদ? পূর্বপদ নাকি পরপদ? রাস্তা কোন পদ? রাস্তা পরপদ, পরে আছে যেহেতু পরপদ। তাহলে এই যে দেখো আমি যে লিখছি যে পরপদ প্রধান, পরপদ প্রধান মিলছে, পরের পদটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, তার মানে পরপদ প্রধান। প্লাস পূর্বপদে কি লিখছি? পূর্বপদে একটা সংখ্যাবাচক শব্দ, পূর্বপদে একটা সংখ্যাবাচক শব্দ। এই যে দেখো আগে একটা সংখ্যাবাচক শব্দ আছে চৌ, চৌ মানে কি? 4, এটা সংখ্যাবাচক শব্দ। চৌ এরকম হইতে পারে ত্রি, এরকম হইতে পারে দ্বি, এরকম হইতে পারে পঞ্চ মানে 5, ষড় 6, সপ্ত 7, অষ্ট 8, হইতে পারে, হইতে পারে না? নবান্ন মানে 9, 9, ঠিক আছে, 9 ঋতু। ওকে, তাহলে এই যে আগে যে পূর্বপদে যে সংখ্যাবাচক শব্দ আছে, এই যে আমরা সংখ্যাবাচক শব্দ পূর্বপদে কিন্তু পেয়ে গেছি। আর আমরা বলতেছি রাস্তা শব্দটাকে প্রধান, এই যে পরপদ প্রধান, যেহেতু রাস্তা পরপদ পরপদ প্রধান, তার মানে চৌরাস্তা শব্দটা কোন পদ বা কোন সমাস? সেটা হচ্ছে আমাদের দ্বিগু সমাস। বুঝতে পারছো? বুঝতে পারছো কি না? নূর শেখ বলছে বুঝি নাই স্যার। ওকে, কি বুঝো নাই আমারে বলো, কোনটা বুঝো নাই বা কি বুঝো নাই? যারা যারা বুঝছো তোমরা বললো যে বুঝছি, আর যারা যারা বুঝেন নাই, কি বুঝেন নাই আমার একটু বলতে হবে যে ভাই এই জায়গাটা বুঝি নাই বা স্যার এই জায়গাটা বুঝি নাই। সবকিছুই বুঝো না এটা তো হইতে পারে না। তুমি কোনটা বুঝো না এটা আমার বলতে হবে যে এই জায়গাটা আমি আসলে বুঝি নাই। সংখ্যাবাচক শব্দ 4, হ্যাঁ চৌ মানে হচ্ছে 4, একটা সংখ্যাবাচক শব্দ। এই জন্য এখানে আমরা লিখছি যে পূর্বপদে একটা সংখ্যাবাচক শব্দ হবে, তাহলে ধরে নিব যে ওই শব্দটা একটা দ্বিগু সমাস। পরপদ প্রধান এবং পূর্বপদে কি হবে? সংখ্যাবাচক শব্দ হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, কর্মধারয় সমাস আসি। 3 নম্বরে আছে আমাদের কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে কি হবে? কর্মধারয় সমাসে হবে আমাদের পরপদ প্রধান। কর্মধারয় সমাসে আমাদের হবে কি? পরপদ প্রধান। কর্মধারয় সমাস হবে পরপদ প্রধান। জি ভাই বুঝতে পারছি। ওকে, ইসরাত জাহান শিমু, সাকিব বুঝছি। ওকে ঠিক আছে, যারা বুঝো নাই তারাও কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু বলতে হবে যে ভাই আমি এই জায়গাটা আসলে বুঝিনি, তাহলে আমি না হয় বুঝাই দিব। এখন আমি কি আবার পুরাটা প্রথম থেকে বুঝাবো তোমারে? বলো কোন জায়গাটা বুঝো না, এটা তোমার বলতে হবে যে এই জায়গাটা আমি বুঝি নাই, তাহলে আমি বুঝাই দিতে পারবো। জি স্যার, অনেক সুন্দর বুঝান আপনি, হাবিবা সুলতানা। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে কর্মধারয় সমাসে কি লিখছি? কর্মধারয় সমাসে লিখছি পরপদ প্রধান, আর কিছু লিখি নাই, আর কিছু লাগবেও না। পরপদ প্রধান মানে পরের পদটাকে যদি প্রাধান্য পায় তাহলে ধরে নেব এটা একটা কর্মধারয় সমাস। কিভাবে? ওকে, ধরো আমি একটা শব্দ লিখলাম, ধরো লিখলাম নীল পদ্ম। কি লিখলাম ভাইয়া? নীল পদ্ম। নীল পদ্ম, নীল পদ্ম লিখছি। নীল পদ্ম মানে কি? মানে একটা ফুল, এই ফুলটা হবে কি? নীল কালার, এই ফুলটা হবে নীল কালার। ধরো আমি তোমার একটা উদাহরণ দিই, হ্যাঁ, এই যে বোতলের ক্যাপটা, বোতলের ক্যাপটা কি কালার? বোতলের ক্যাপটা নীল কালার। নীল কালার না? সবাই দেখতেছে, কিন্তু বোতলের ক্যাপটা কি কালার? নীল কালার। নীল কালার। আর আমি যদি বলি নীল কালারের বোতল বা নীল বোতল, নীল বোতল, ভুল হবে? ভুল নাই, সে নীল কালারের বোতল, বোতল তো ক্যাপ তো, তাই না? ওকে, ভেরি গুড। এখন এই যে নীল পদ্ম যে শব্দটা লিখছি, নীল পদ্ম মানে কি? নীল কালারের একটা পদ্ম ফুল। এখন তুমি ধরো কোন একটা পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছ, বা কোন একটা খাল বা নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছ। হেঁটে যাওয়ার পর তুমি নদীর দিকে তাকাইলা, দেখলা যে একটা পদ্ম ফুল ফুটছে। পদ্ম ফুলটা কি কালার? নীল কালার। পদ্ম ফুলটা কি কালার? নীল কালার। এটি তো নীল পদ্ম, তাই না? নীল কালার একটা পদ্ম ফুল ফুটছে। এখন তুমি আমারে বলো, এই যে নীল পদ্ম যে হইল, এই যে পদ্ম ফুলটা যে নীল হইল, এই পদ্ম ফুলটা নীল হওয়ার পেছনে দুইটা ঘটনা আছে। এটার মতো দুইটা ঘটনা আছে, ঘটনা আছে। এক নাম্বার ঘটনা, এক নাম্বার ঘটনা কি? এক নাম্বার ঘটনা হচ্ছে যে আগে এক জায়গায় দেখলাম আমি নীল কালার হয়ে আছে, এই নীল কালার থেকে একটা পদ্ম ফুল হয়েছে। নীল কালার হয়ে আছে, নীল কালার, কালার থেকে, নীল রং থেকে দেখলাম যে একটা পদ্ম ফুল বেরিয়েছে, এটাকে আমরা বলতেছি নীল পদ্ম। ঘটনা নাম্বার 1 গেল। ঘটনা নাম্বার 2, ঘটনা নাম্বার 2 হইল আগে দেখলাম যে একটা পদ্ম ফুল ফুটছে, ফুটার পর দেখলাম যে কলি কলি ফুটছে, কলি ফুটার পর দেখলাম যে এই ফুলটা যখন আস্তে আস্তে ছড়লো, তখন দেখলাম যে এটা হচ্ছে নীল কালার। এটা হচ্ছে নীল কালার। যখন কলিটা ফুটছে, ফুটার পর দেখলাম যে এটা হচ্ছে নীল কালার। তাহলে ঘটনা নাম্বার 2 এ কি হয়েছে? ঘটনা নাম্বার 2 এ আগে ফুল হয়েছে, তারপর এই ফুলের থেকে আস্তে যখন ফুলটা যখন ছড়ছে, কলিটা যখন ছড়ছে, তখন দেখলাম যে এটা হচ্ছে নীল রং হয়েছে, নীল কালার হয়েছে। তাহলে বলো ঘটনা কোনটা হয়?
আগে নীল কালার থেকে পদ্ম ফুল হবে নাকি ফুল থেকে নীল কালার হবে? কোনটা হবে বলো? তোমরাই বলো ঘটনা, তোমরাই বলো তো কোনটা হবে, তোমরাই বলো কোনটা হবে, বলো কি হবে? আগে নীল কালার থেকে ফুল হবে নাকি ফুল থেকে নীল কালার হবে? বলো কোনটা হবে? ফুল থেকে নীল কালার হবে নাকি নীল থেকে ফুল হবে? বলো তো, বলো কি হবে? ভূমিকম্প তৎপুরুষ সমাস ভাইয়া, আস্তে আস্তে আসতেছি, তো তাড়াহুড়া করলে তো হবে না। ওকে, তাহলে আগে কি হবে? আগে ফুল হবে নাকি আগে কালার হবে? এটা আবার বললো। আগে ফুল হবে, ফুল থেকে রং হবে, নাকি আগে দেখবা যে কালার হয়ে আছে, এই কালার থেকে ফুল বেরোইছে? কোনটা হবে? খালিদ বলছে ঘটনা নাম্বার 2। ঘটনা নাম্বার 2 মানে হচ্ছে ফুল থেকে নীল হবে। ওকে, সাকিব বলছে ঘটনা নাম্বার 2। তার মানে আগে কি হবে ভাই? আগে ফুল হবে, আগে ফুল হইতে হবে, এরপরে এখান থেকে লাল নীল হলুদ সবুজ টিয়া যাই হোক হবে। এই যে আমি এই বোতলের ক্যাপটা দিয়ে তোমাকে উদাহরণ দিয়েছিলাম, বোতলের ক্যাপটা মনে আছে? এই যে বোতলের ক্যাপটা যে আগে বানাইছি, বোতলের ক্যাপটা বানানোর আগে, বোতলের ক্যাপটা বানানোর আগে এটা কি আগে নীল কালার হয়ে ছিল? এটা কি আগে নীল কালার ছিল? ছিল না। এটা কি আগে নীল কালার হয়েছিল? ছিল না। এটাকে আগে ক্যাপটা বানাইছে, ক্যাপটা বানানোর পরে এখানে কি করছে? নীল কালার করে দিছে। তাহলে আগে কি হবে? আগে ক্যাপ হবে। ক্যাপ বানানোর পরে এটা লাল করা যায়, নীল করা যায়। লাল বোতল আছে না, লাল ক্যাপ আছে না, তোমরা জীবন পানির বোতল আছে একটা, দেখবো এটা আবার লাল ক্যাপ। তাহলে আগে কি করতে হয়? আগে ক্যাপ বানায়, তারপরে এখানে রং করে। তাহলে এই যে নীল পদ্ম যে শব্দটা, এই নীল পদ্ম শব্দের মধ্যে আগে কি হবে? আগে পদ্ম ফুল হবে। পদ্ম মানে কি? তাহলে পরপদ প্রধান, পরপদ প্রধান। এই যে পরপদ প্রধান, পদ্ম এটাই প্রধান। নীল লাল হলুদ সবুজ টিয়া যাই হোক হোক, সমস্যা কি হোক, সমস্যা নাই। তাইলে আগে আমাদের কি পদ প্রধান? পরপদ প্রধান। পদ্ম হচ্ছে আমাদের পরপদ। তাহলে এই যে বলছি কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান। তার মানে এই শব্দটা যেহেতু পরপদ প্রধান, কর্মধারয় সমাস। এটা যেহেতু পরপদ প্রধান, তার মানে এটা হচ্ছে কোন সমাস? কর্মধারয় সমাস। এটা বুঝছো কিনা বলো তো, এটা বুঝছো কিনা বলো? হ্যাঁ, ফুল থেকে কালার হবে। সাকিব বলছে ফুল থেকে কালার হবে, আসিফ বলছে ফুল থেকে কালার হবে, হাবিবা ফুল থেকে নীল হবে, থ্যাংক ইউ। ওকে, পদ্ম হবে আগে, পরে কালারটা। এবার সিদ্দিকা, ওকে থ্যাংক ইউ। শাহাদাত ফুল হবে, ওকে থ্যাংক ইউ। বলো তো এটা বুঝা গেছে? বুঝা গেছে? বুঝছো কিনা বলো? এরপরে আমরা আসি তৎপুরুষ সমাসে। হ্যাঁ, তৎপুরুষ সমাসে তোমরা একটু তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিও। হ্যাঁ, তোমরা তো ইদানিং দেখতেছি যে রেগুলার ক্লাস করতেছো, যারা যারা রেগুলার ক্লাস করতেছো তোমাদের থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা একটু যদি কাইন্ডলি আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দিতে তাহলে অনেক উপকৃত হইতাম আর কি, যেহেতু আমরা ক্লাসগুলো ফ্রিতে নিচ্ছি। তো তোমরা যদি তোমাদের আরো সহপাঠী পাও তাহলে তোমাদের আরো ভালো লাগে কাজ করবে, আমাদের আরো ভালো লাগে কাজ করবে যদি আরো মানুষ টানুষ যুক্ত হয়। ঠিক আছে? তো তোমরা একটু তোমাদের নিজ দায়িত্ব থেকে একটু শেয়ার করে দিবা। ঠিক আছে? আমরা না বললেও তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিবা। ওকে, ক্লিয়ার? ওকে, সি, ওকে ঠিক আছে। তৎপুরুষ সমাস আসো, পরবর্তী সমাস তৎপুরুষ সমাস। একটু খেয়াল রাখবা, তৎপুরুষ সমাস একটু খেয়াল করতে হবে। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস এইটাও পরপদ প্রধান, পরপদ প্রধান, পরপদ প্রধান প্লাস পূর্বপদে। এখন আবার একটু পূর্বপদে একটু কাহিনী আছে। পূর্বপদে কি হবে? পূর্বপদে বিভক্তি লোপ পাবে। পূর্বপদে বিভক্তি লোপ পাবে। পূর্বপদে কি হবে ভাই? বিভক্তি লোপ পাবে। তৎপুরুষ সমাস পরপদ প্রধান হবে এবং পূর্বপদ থেকে কি হবে? বিভক্তি লোপ পেয়ে যাবে। পূর্বপদ থেকে বিভক্তি লোপ পেয়ে যাবে। একটু লিখে ফেলো, পরপদ প্রধান প্লাস পূর্বপদে কি হবে? বিভক্তি লোপ পাবে। বিভক্তি কোনগুলা? বিভক্তি কিন্তু অনেকে তোমরা 9-10 কিন্তু পড়ছো, 9-10 যে বাংলা ব্যাকরণ বই আছে এগুলো কিন্তু পড়ছো। কে, রে, এরে, দ্বারা, দিয়া, কর্তৃক, হতে, থেকে, চেয়ে, র, এর, এ, অন্তস্থতে পড়ছো না? এগুলো এগুলো হচ্ছে বিভক্তি, এগুলো হচ্ছে বিভক্তি। এগুলো হচ্ছে কি হবে? পূর্বপদ থেকে লোপ পেয়ে যাবে, পূর্বপদ থেকে রিমুভ হয়ে যাবে। কিভাবে দেখো, উদাহরণ দেই। উদাহরণটা আমি উপরে লিখতেছি। হ্যাঁ, উদাহরণটা উপরে লিখতেছি, একটু খেয়াল করো। উদাহরণটা উপরে লিখতেছি, ছাত্রাবাস। তৎপুরুষ সমাসের উদাহরণটা উপরে লিখলাম, ছাত্রাবাস, ছাত্রাবাস লিখলাম, ছাত্রাবাস লিখলাম। হ্যাঁ, ছাত্রাবাস লিখলাম। এখন এই ছাত্রাবাস মানে কি? ছাত্রাবাস মানে হচ্ছে একটা বিল্ডিং থাকবে, একটা হোস্টেল হবে। এই হোস্টেলে যখন ছাত্ররা থাকবে, পোলাপাইন যখন থাকবে, তখন আমরা এটাকে কি বলতে পারি? এটা হচ্ছে একটা ছাত্রাবাস। এখন এই ছাত্রাবাসেও দুইটা ঘটনা হবে। মজার কথা হচ্ছে এই ছাত্রাবাসেও দুইটা ঘটনা ঘটবে। দুইটা ঘটনা একটু খেয়াল করো। এক নম্বর ঘটনা, ঘটনা নাম্বার 1। ঘটনা নাম্বার 1 হচ্ছে, একটু খেয়াল করতে হবে। ঘটনা নাম্বার 1, ঘটনা নাম্বার 1 হচ্ছে, ধরো আমি একটা কলেজের সামনে দাঁড়াইলাম। কলেজের সামনে দাঁড়ায় পোলাপাইনরা বলতেছি, এই ভাই আসো আসো, আমার একটা হোস্টেল আছে। ঠিক আছে, এই আসো, আমার একটা হোস্টেল আছে, আসো।
পোলাপাইন মনে করে যে সবাই আসছে, ভাইয়ের হোস্টেল আছে, ভাইয়ের সাথে থাকবো, সমস্যা কি। ওকে, তো সবাই নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ধরো এটা একটা বিল্ডিং, আমি বিল্ডিং আগেই বানাইছি, বিল্ডিংটা আগে বানিয়ে রাখছি, মনে করো বিল্ডিং, বিল্ডিং বানানোর পর রুম বানাইছি। এখন পোলাপাইন যেহেতু আমার পিছে পিছে আসছে, পোলাপাইন কি করছি, ভর্তি করে দিচ্ছে, এই নাও তোমরা থাকো ছাত্রাবাসে, 1 2 3 4 5 6 পোলাপাইন উঠে গেছে। যেহেতু এখানে ছাত্ররা থাকে, তাহলে এটার নাম হচ্ছে কি, ছাত্রাবাস। এটা হচ্ছে ঘটনা নম্বর 1। ঘটনা নম্বর 1-এ তাহলে আমি কি করছি, আমি আগে একটা বিল্ডিং বানাইছি, বিল্ডিং বানানোর পরে আমি কলেজের সামনে গেছি, যাওয়ার পর বলছি যে ভাই আমার একটা হোস্টেল আছে, তুমি চাইলে উঠতে পারো, বা আমার একটা বাসা আছে, তুমি চাইলে থাকতে পারো। তো পোলাপাইন আমার সাথে আসছে, আমি এদেরকে উঠাই দিছি, এটার আমরা বলতেছি ছাত্রাবাস। ঘটনা নাম্বার 2, ঘটনা নাম্বার 2 একটু খেয়াল করো। ঘটনা নাম্বার 2, এখন মনে করো আমার কোনো বিল্ডিং নাই, আমার কোনো ঘর বাড়ি কিছুই নাই। আমি এখন পোলাপাইনের কলেজের সামনে গেছি, গিয়ে বলতেছি যে ভাই আমার একটা ছাত্রাবাস আছে, তুমি চাইলে উঠতে পারো। মিথ্যা কথা বলছি আর কি, যে ভাই আমার ছাত্রাবাস আছে, তুমি চাইলে উঠতে পারো। তো পোলাপাইন তো আমার বিশ্বাস করছে যে ভাই ছাত্রাবাস আছে, যাই তাহলে সমস্যা কি। কারণ পোলাপাইন আমার পিছে পিছে আসছে, আসার পর দেখছে যে কিছু নাই, খালি মাঠ। এখন আমি তাদেরকে বললাম যে ঠিক আছে তাইলে তোমরা এখানে থাকা শুরু করো, থাকা শুরু করো। হ্যাঁ, তাদেরকে এখানে রাখলাম, রাখার পরে তাদের উপর দিয়ে একটা বিল্ডিং বানাই দিলাম, যে নাও ভাই তোমাদের উপর দিয়ে একটা বিল্ডিং বানিয়ে দিছি। এটাও একটা ছাত্রাবাস, এটা একটা ছাত্রাবাস। তাহলে আমি কি করছি, 2 নম্বরে আগে আমি স্টুডেন্ট আনছি, পোলাপাইন আনছি, আনার পর তাদেরকে এখানে বলছি যে তোমরা এখানে থাকা শুরু করো। এরপরে তাদের উপর দিয়ে একটা বিল্ডিং বানাই দিছি, যে নাও তোমাদের উপর দিয়ে একটা বিল্ডিং বানাই দিলাম। তাহলে তাদের উপর দিয়ে যদি বিল্ডিং বানাই, তারা কি আসতে থাকবে? তাদের বিল্ডিং নিচে চাপা পড়ে যাবে, তাই না? তাহলে আসলে ঘটনা কোনটা হয় বলো, আসলে ঘটনা কোনটা হবে? ঘটনা 1 নম্বর হবে নাকি 2 নম্বর হবে? আমি যদি একটা ছাত্রাবাস বানাইতে যাই, আগে আমার বিল্ডিং লাগবে নাকি আগে আমার ছাত্র লাগবে? কোনটা লাগবে বলো? আগে আমার বিল্ডিং লাগবে নাকি আগে আমার ছাত্র লাগবে? আগে আমার বাসা লাগবে, বিল্ডিং লাগবে, নাকি রমাদানে তোমাদের হচ্ছে ক্লাসটা ইফতারের পর নিলে ভালো? একজন বলছে, আরেকজন বলছে 10টা থেকে 11টা ভালো হয়, বাট দুপুর 3টা 4টা নিলে সমস্যা নাই, রমজান মাস যেহেতু। ওকে, আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, তোমাদের সাথে কথাবার্তা যেহেতু হইতেছে। আচ্ছা, স্ক্রিনে আমার এখানে, তোমাদের এখানে বাংলা লেখা আসে কেন? ও, বাংলা লেখা আসে কারণ তুমি হচ্ছে ক্যাপশন অন করে রাখছো। তুমি হচ্ছে এই যে ক্লাস করতেছো না, এই যে ক্লাস, এখানে স্ক্রিনে টাচ করবা, টাচ করার পর নিচে থাকবে একটা সিটিং একটা বাটন থাকবে, এই সিটিং একটা বাটন থাকবে, এই বাটনে তুমি ক্লিক করবা। ক্লিক করার পরে দেখা থাকবে এই যে ক্লোজড ক্যাপশন লেখা থাকবে, এটা অন থাকলে এটা অফ করে দিবা, তাইলে আর লেখা আসবে না। যদি অন থাকে তাহলে অফ করে দিবা, তাহলে আর তোমার এখানে লেখা আসবে না, স্ক্রিনে তো আর বাংলা লেখাগুলো আসবে না। তাইলে ঘটনা কোনটা হবে? ঘটনা নাম্বার 1 হবে, ঘটনা 1 হবে। তাহলে আগে কি করতে হবে? আগে অবশ্যই বিল্ডিং বানাইতে হবে। তাইলে আমাদের কোন পদ প্রধান? এই যে ছাত্র, পূর্বপদ, পূর্বপদ প্রধান, তাই নাকি, নাকি পরপদ প্রধান? বলো, ছাত্রাবাস তাইলে কোন পদ প্রধান হইলো? ছাত্রাবাস তাইলে কোন পদ প্রধান হবে? ছাত্র প্রধান হবে নাকি আবাস, একটা বাসা প্রধান হবে? অবশ্যই এই যে আবাস এটাই প্রধান হবে, আবাস এটাই প্রধান হবে, পরপদ প্রধান। এই যে পরপদ প্রধান, এই যে লিখছিলাম তৎপুরুষ সমাস, পরপদ প্রধান। আর পূর্বপদে কি হবে? বিভক্তি লোপ পাবে। এখন তুমি বলবা যে ভাই বিভক্তি কই? এখন তো বিভক্তি নাই, এখানে কি আছে? এখানে গেলে ছাত্র আছে, ছাত্র যোগ আবাস, ছাত্রাবাস। তাইলে এখানে আবাস পাইলাম, ঠিক আছে, আবাস মানলাম পরপদ। তাইলে ছাত্র, এখানে তো কোনো বিভক্তি নাই, এখানে বিভক্তি কই? আপনারা কইলেন যে বিভক্তি লোপ পাবে, বিভক্তি কই গেল? তাইলে এইখানে বিভক্তি নাই, নাই, কিন্তু এখানে মনে মনে আছে। কিভাবে? তুমি যখন এটার বেশ বাক্য করতে যাবা, তখন তোমার এখানে একটা বিভক্তি দিতে হবে। তখন তুমি এখানে কি বিভক্তি দিবা? তখন তুমি এখানে দিবা ছাত্রের আবাস, এটাই লিখবা না, এটাই বলবা না। ছাত্রাবাস মানে কি? ছাত্রের আবাস, তাই না? এটাই না, এটাই তো বলবা যে ছাত্রাবাস মানে কি? ছাত্রের আবাস। তাহলে এইখানে দেখো একটা কিন্তু বিভক্তি যুক্ত হয়ে গেছে। এই যে ছাত্র হচ্ছে মূল শব্দ, আর এই যে একার, একারের জন্য আমি নিলাম এ, একারের জন্য এ নিলাম, পূর্ণরূপ, একারের পূর্ণরূপ লিখলাম এ। আর এখানে র আছে, এখানে র, তাইলে এখানে কি বিভক্তি আছে? এখানে এর বিভক্তি আছে। র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব ধীরে ধীরে, কোনো সমস্যা নাই। বাট এইখানে এই যে এর বিভক্তিটা, এটা কিন্তু এই ছাত্রাবাস শব্দের মধ্যে নাই, আছে ছাত্রের আবাস, ছাত্রাবাস। এই যে এর বিভক্তিটা, এই এর বিভক্তিটা কি ছাত্রাবাস শব্দের মধ্যে আছে? ছাত্রাবাস শব্দের মধ্যে কিন্তু নাই। তাহলে এটাই আমরা বলছি যে পূর্ব পদে প্রথম পদ থেকে কি হবে? বিভক্তিটা লোপ পেয়ে যাবে। এই যে দেখো প্রথম পদে এখানে ছাত্র, এখানে বিভক্তি থাকার কথা ছিল,
কিন্তু আমরা এখানে শব্দটাকে ছোট করতে গিয়ে বিভক্তিটা কি করছি, বিভক্তিটা বাদ দিয়ে দিছি। বিভক্তি ছিল কিন্তু বিভক্তিটা আমরা কি করছি, বাদ দিয়ে দিছি। কেন? কারণ এটা ছোট করে ফেলছি আর কি, এজন্য এটা বাদ দিয়ে দিছি। যে তো এই তোমার রাখবো না, তুমি দুধ ভাত থাকো, থাকলে থাকবা, না থাকলে নাই, বাদ দিয়ে দিছি। তাহলে এখানে পূর্ববর্তী কি হয়ে গেছে, বিভক্তিটা লোপ পেয়ে গেছে। আর পরপদ প্রধান তোমাদের বুঝাই দিলাম যে আগে বিল্ডিং করতে হবে, এরপরে না ছাত্র উঠাবা। তুমি তুমি তো আগে ছাত্র উঠালে থাকবে না। ভূমিকম্প হইলে কি হবে, ভূমিকম্প হইলে আগে কম্পন হইতে হবে। ভূমিকম্প মানে কি, ভূমিকম্প মানে হচ্ছে ভূমির কম্পন। তাহলে কম্পনে যদি না হয় তাহলে ভূমি কি কাঁপবে, কাঁপবে না। ভূ দিয়ে তো কোনো লাভ নাই, ভূ মানে কি ভূমি, ভূ মানে হচ্ছে কি ভূমি, আর কম্প মানে কি কম্পন। তাহলে আগে কম্পন হইলে না তুমি টের পাবা যে ভূমিকম্প হয়েছে। মাটির নিচে যদি কম্পন না হয় তাহলে কি তুমি টের পাবা ভূমিকম্প হয়েছে? বুঝছো রিপন, রিপন বুঝছো? যদি মাটির নিচে যদি কম্পনই না হয় তাহলে ভূমিকম্প কেমনে হবে? তাহলে আগে কি হইতে হবে, আগে কম্পন হইতে হবে। পরপদ প্রধান। আর ভূমিকম্পের বেশ বাক্য করলে হবে কি, ভূমির কম্পন। ষষ্ঠী ষষ্ঠী তৎপুরুষ সমাস। বুঝছো, বুঝছো কিনা বলো, জিনিস কি বুঝছো, ক্লিয়ার কিনা? ও বেশ বাক্য লিখে দিব, এই যে বেশ বাক্য, বেশ বাক্য এটা, এই যে ছাত্রের আবাস, এটাই বেশ বাক্য। আর নীল পদ্ম হচ্ছে নীল যে পদ্ম। বেশ বাক্য আমি তোমাদের বুঝাই দিব, বেশ বাক্য তোমাদের শিখা লাগবে না, তোমাদের বেশ বাক্য মুখস্থ করো। বেশ বাক্য তোমাদের মুখস্থ করা লাগবে না, আমি একটু পরে বেশ বাক্যগুলো করে দিব, সমস্যা নাই। বেশ বাক্য মুখস্থ করা লাগবে না, না, না। ওকে, একটু পর্যন্ত বুঝছো? এই চারটা, চারটা কি ক্লিয়ার? চারটা পর্যন্ত বুঝছো কিনা বলো, এই চারটা কি বুঝছো, ক্লিয়ার? ওকে, রুটিন আজকে পর্যন্ত, টাইম শিডিউল আছে, কালকে কখন ক্লাস নেবেন? কালকে 6:30 ক্লাস, প্রতিদিন 6:30। ও কালকে তো 6:30 ক্লাস না, কালকে তো রোজা নাকি? কালকে তো 6:30 ক্লাস নেওয়া যাবে নাকি? কালকেও 6:30 ক্লাস হবে। রোজা থেকে সম্ভবত তোমাদের ক্লাসটা কখন হবে সেটা আমরা আজকে বা কালকের মধ্যে তোমাদেরকে জানিয়ে দিব গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং হচ্ছে আচ্ছা 3টা থেকে ক্লাস। ওকে ঠিক আছে, রোজা থেকে 3টা থেকে ক্লাস নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে আচ্ছা, বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস কি হবে? বহুব্রীহি সমাস হচ্ছে কোনো পদে প্রাধান্য পাবে না, কোনো পদে প্রাধান্য পাবে না। অর্থাৎ পূর্ব পদে প্রাধান্য পাবে না, পরপদে প্রাধান্য পাবে না, কোনো পদেই প্রাধান্য পাবে না। একটু লিখে ফেলো, কোনো পদে প্রাধান্য পাবে না ভাই, কোনো পদেরই এখানে প্রাধান্য নাই। ঠিক আছে, বহুব্রীহি সমাসে কোনো পদে প্রাধান্য পাবে না। এগুলো যে লিখতেছি পূর্বপদ পরপদ প্রধান, কোনটা তুমি কিভাবে মনে রাখবা এটা তোমার বলে দিব, জাস্ট খালি একটু তুমি ক্লাসে থাকতে হবে শেষ পর্যন্ত। ঠিক আছে, এত মনেও রাখতে হবে, খালি তো বলতেছি তুমি বলতেছি যে ভাই বুঝতেছি বুঝতেছি, মনেও তো রাখতে হবে, মনেও রাখতে হবে, আমি এটাও টেকনিক দিয়ে দিব। তাহলে বহুব্রীহি সমাসে কি হবে, কোনো পদেই প্রাধান্য পাবে না, কোনো পদেই প্রাধান্য পাবে না। ঠিক আছে, উদাহরণ কি? উদাহরণ ধরে লিখলাম কানে পেন্সিল, কানে পেন্সিল লিখলাম। হ্যাঁ কি লিখলাম ভাই, কানে পেন্সিল, দেখা যাইতেছে এখানে কানে পেন্সিল। 3টায় ক্লাস দিয়েন না প্লিজ, তাইবা সিদ্দিকা। ওকে, তোমাদের আগ্রহের ভিত্তিতে দেওয়া হবে, আমাদের বইতে দেওয়া আছে, আপনি সবই একটা একটা করে বুঝাই দিবেন স্যার। হ্যাঁ, আমি তোমাদেরকে বেশ বাক্যগুলো কয়েকটা বুঝাই দিব, মানে সমাসের কোন সমাসের কি কি বেশ বাক্য হয় বলে দিব, তখন তুমি বেশ বাক্য অটোমেটিক নির্ণয় করতে পারবা। আর বেশ বাক্য তোমার মুখস্থ করা লাগবে না ভাই, বেশ বাক্য তুমি ম্যাজিকের মতো লিখে ফেলতে পারবা, এটা তোমার কোনো ব্যাপারই না। আমি তোমার খালি একটা দুটো যদি বুঝাই দেই, প্রত্যেকটা সমাসের একটা দুটা খালি বেশ বাক্য যদি করে দেই, বাকি বেশ বাক্য তুমি যদি সমাস বুঝতে পারো তাহলে তো বেশ বাক্য তুমি অটোমেটিক নির্ণয় করতে পারবা। তুমি যদি সমাস নির্ণয় করতে পারো, বেশ বাক্য তুমি অটোমেটিক নির্ণয় করতে পারবা, কারণ বেশ বাক্য একটা দুইটা প্রত্যেকটা সমাসের মধ্যে এক দুইটা মানে ডিফারেন্স হয় আর কি। ওকে, এখন আসো কানে পেন্সিল। এখন একটু খেয়াল, একটু খেয়াল করো। হ্যাঁ, অন্য অন্য মানুষ করা যাবে না, একটু খেয়াল করো। কানে পেন্সিল, কানে পেন্সিল, এই কানে পেন্সিল মানে কি? কানে পেন্সিল মানে কি? কানে পেন্সিল মানে হচ্ছে কানে পেন্সিল আছে এমন একটা মানুষ, আমি দেখা বললাম ওই যে ওনার কানে তো পেন্সিল, তাই না? এখন খেয়াল করো, কানে পেন্সিল, এই খেয়াল করো, একটু খেয়াল করো, কানে পেন্সিল মানে কি? কানে পেন্সিল মানে কি? আমি কি বলছি আমার কানে পেন্সিল? আমার কানে কি পেন্সিল আছে? আমার কানে পেন্সিল আছে? নাই। আমার কানে পেন্সিল আছে? নাই। তাহলে আমার কানে পেন্সিল নাই। তোমার কানে কি পেন্সিল আছে? তোমরা যারা ক্লাস করতেছো তোমার কানে কি পেন্সিল আছে? এখন তোমার কানে পেন্সিল আছে? তোমার কানেও নাই। তাহলে আমার কানেও পেন্সিল নাই, তোমার কানেও পেন্সিল নাই। পেন্সিল আছে কার কানে তাইলে? পেন্সিল আছে আরেকজনের কানে। আরেকজনটা কে? আরেকজনটা কে? আমার কানেও নাই, তোমার কানেও নাই, আরেকজনটা কে? আরেকজনটা হচ্ছে কাঠ মিস্ত্রি। আরেকজনটা কে ভাই? আরেকজনটা হচ্ছে কাঠ মিস্ত্রি।
তাহলে তুমি যদি দেখো যে আমাকেও প্রাধান্য দিচ্ছে না, মানে ফার্স্ট পারসন আমাকেও প্রাধান্য দিচ্ছে না, তোমাকেও প্রাধান্য দিচ্ছে না, প্রাধান্য দিচ্ছে অন্য একজনকে, অন্য একজনকে বুঝাইতেছে একটা শব্দ দ্বারা, তাহলে তুমি ধরে নিবা এটা হচ্ছে বহুব্রীহি সমাস। এটা ধরে নিবা বহুব্রীহি সমাস। আমারও বুঝাবে না, তোমারও বুঝাবে না, একজন থার্ড পারসনকে বুঝাবে, থার্ড পারসনকে বুঝাবে, তাহলে সেটা হবে কি বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। আবার ধরো আরেকটা উদাহরণ দিই, ধরো বললাম গলায় গামছা, একটু খেয়াল করো, গলায় গামছা, কি লিখলাম ভাই? লিখলাম গলায় গামছা। এখন আমি কি বলছি আমার গলায় গামছা? আমার গলায় কি গামছা আছে? এই আমার গলায় কি গামছা আছে? নাই। তোমাদের কারো গলায় কি গামছা আছে? তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের কারো গলায় গামছা আছে? নাই। তাহলে খেয়াল করে দেখো, আমার গলায়ও গামছা নাই, তোমার গলায়ও গামছা নাই, তাহলে গলায় গামছা আছে কার? আমি তো বলছি গলায় গামছা, তার মানে কারো না কারো আছে, আমার না থাক তোমার না থাক কারো না কারো আছে। তাহলে কার আছে? গলায় গামছা আমারও নাই তোমারও নাই, আছে কার? তুমি দেখবা গলায় গামছা থাকে কার? দেখবা কৃষকের, রিক্সা চালকের, মাঝির, রাখালের। তার মানে আমি যদি এক কথাই বলতে চাই তাহলে শ্রমজীবী মানুষদের। তাহলে আমার গলায়ও গামছা নাই, তোমার গলায়ও গামছা নাই, গলায় গামছা আছে কার? শ্রমজীবী মানুষের। তাহলে এই গলায় গামছা দ্বারা আমারও বুঝায় না, তোমারও বুঝায় না, বুঝায় কাকে? শ্রমজীবী মানুষকে, মানে থার্ড পারসনকে। আমারও তোমার না বুঝাইলে তো থার্ড পারসন, থার্ড পারসনকে বুঝাইতেছে। তাহলে তুমি যদি দেখো যে কোনো একটা শব্দ দ্বারা থার্ড পারসনকে বুঝাইতেছে, আমারও বুঝায় না, তোমারও বুঝায় না, বুঝাইতেছে থার্ড পারসনকে, তাহলে ধরে নিবা এটা হচ্ছে একটা বহুব্রীহি সমাস। দেখো তো বুঝছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা এটা? বুঝতে পারলে কমেন্ট করো, না বুঝতে পারলেও কমেন্ট করো যে ভাই বুঝি নাই। ঠিক আছে, না বুঝতে পারলেও কমেন্ট করো যে বুঝি নাই, বুঝতে পারলেও কমেন্ট করতে পারো যে ভাই বুঝছি। অর্থাৎ কোনো একটা শব্দ দ্বারা যদি আমাকেও না বুঝাই, তোমাকেও না বুঝাই, বাট অন্য একজনকে মানে থার্ড পারসনকে বুঝাই, তাহলে ধরে নিবা এটা হচ্ছে কি কোন সমাস? এটা হচ্ছে একটা বহুব্রীহি সমাস। এটা হচ্ছে একটা বহুব্রীহি সমাস। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো? আর অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাস এটা চেনা সবচেয়ে সহজ, এটা চেনা অনেক সহজ। অব্যয়ীভাব চেনা সবচেয়ে সহজ। কিভাবে? লিখো পূর্বপদে, পূর্বপদে উপসর্গ থাকবে। পূর্বপদে কি থাকবে? পূর্বপদে উপসর্গ থাকবে। পূর্বপদে কি থাকবে? ওকে, হাফেজা বুঝতে পারছি, হাবিবা বুঝতে পারছি, সাকিব ক্লিয়ার, হাবিবা সুলতানা বুঝছি, মুজিবুর বুঝছি স্যার, মোহাম্মদ আবার বুঝছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে অব্যয়ীভাব সমাসে কি হবে? অব্যয়ীভাব সমাসে পূর্বপদে উপসর্গ থাকবে। তো উপসর্গ তো তোমরা পড়ছই, যারা অলরেডি চিন্তা করে ফেলছো যে আমি সমাস অ্যান্সার করব না, আমি অ্যান্সার করবো উপসর্গ, তাহলে উপসর্গ তো আমি ধরে নিলাম যে তোমরা পারো। আর যারা পারো না তারা উপসর্গ কিন্তু দেখে নিবা। তোমরা যারা ডিটারমাইন্ড যে আমি এইচএসসিতে সমাস অ্যান্সার করবো, উপসর্গ অ্যান্সার করবো না, আমি তোমাদেরকে বলবো ভাই তোমরা দুইটা টপিকই পারো, তোমাদের কষ্ট হবে আমি জানি, বা দুইটা টপিকই তোমরা পড়বা, দুইটা টপিকই পড়ে যাবা। কেন? কারণ এগুলো তোমাদের অ্যাডমিশন অনেক হেল্প করবে। তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিবা তখন তোমাদের অনেক হেল্প করবে, তোমাদের অর্ধেক পড়া কমে যাবে, অর্ধেক বাংলা ব্যাকরণের পড়া কমে যাবে যদি তোমরা উপসর্গ আর সমাস এখনই যদি শিখে ফেলো। তাহলে উপসর্গগুলো কেমন? উপসর্গ আমরা জানি যে উপসর্গ হচ্ছে তিন প্রকার, বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং আছে কি আমাদের বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ হচ্ছে 21টা, সংস্কৃত উপসর্গ হচ্ছে কয়টা? 20টা। বাংলা উপসর্গ হলো কি কি? অ, ঘা, অজনা, আ, আর, আবা, নীতি, অনুকুত, কনিপাতি, বিবরণ, শশা, সুহা। সংস্কৃত উপসর্গ আছে 20টা, প্র, পরা, অপশমনী, অব, অনু, নির, দুর্বি, সু, উত, দ্বিপরি, প্রতি, অতি, অভি, অপি, অপি, উপ, আ, হচ্ছে 20টা। ঠিক আছে, বিদেশি উপসর্গ আছে, ফার্সি উপসর্গ আছে 10টা, বরবত, কন্যা, বেবনি, ফি দরকার। আরবি উপসর্গ আছে 6টা, আম, কাশ, লাগর, বাজে, খয়ের। ঠিক আছে, ইংরেজি উপসর্গ আছে 4টা, ফুল, হাফ, হেড, সাব। উর্দু উপসর্গ আছে একটা, হর। ঠিক আছে, বাট আমি হচ্ছে তোমাদেরকে বলবো যে বাংলা সংস্কৃত আপাতত একটু পরে রাখবা, আর কোনো পড়ার দরকার নেই, বাংলা সংস্কৃত একটু দেখে রাখবা। এখন আসো, এই যে বললাম যে অব্যয়ীভাব সমাসে পূর্বপদে উপসর্গ থাকবে, উপসর্গ থাকলে সেটা কিন্তু অব্যয়ীভাব সমাস হয়ে যাবে। কিভাবে? ধরো আমি লিখলাম একটা শব্দ, লিখলাম ধরো উপকূল, উপকূল। এখন তোমাকে এটা বলছে যে উপকূল এটা কোন সমাস নির্ণয় করো। এডমিশনে বা তোমার এইচএসতে মনে করে আসছে যে উপকূল এটা কোন সমাস নির্ণয় করো। এখন তুমি তো বুঝতেছো না যে ভাই উপকূল এটা কোন সমাস হইতে পারে, এটা তো বোঝা যাইতেছে না। এটা বোঝা যাইতেছে? এখানে অ্যান্সার আছে, এখানে অ্যান্সার আছে। কিভাবে অ্যান্সার আছে? এই যে বলছি যে পূর্বপদে উপসর্গ থাকবে, তাইলে এটার পূর্বপদ কোনটা? এটার পূর্বপদ হচ্ছে এই যে উপ, উপ এই শব্দটা হচ্ছে কি পূর্বপদ, এই শব্দটা হচ্ছে পূর্বপদ। তাইলে উপ কিন্তু একটা উপসর্গ, উপও কিন্তু একটা উপসর্গ,
উপ একটা উপসর্গ, তাহলে উপ যেহেতু একটা উপসর্গ, তার মানে উপকূল শব্দটা কোন সমাস? এটা হচ্ছে একটা অব্যয়ভাব সমাস। কোন সমাস? অব্যয়ভাব সমাস। ঠিক আছে? এরকম আমি ধরো লিখলাম, আরেকটা শব্দ ধরো লিখলাম হা ভাত। হা ভাত মানে কি? ভাতের অভাব। হা ভাত লিখছি, হা ভাত। হা ভাত মানে হচ্ছে ভাতের অভাব, ভাতের অভাব। এখন এই হা ভাত শব্দটা কোন সমাস? আমি তো বুঝতেছি না ভাই, এটা কোন সমাস? হা ভাত কোন সমাস? কিভাবে বুঝবা? এই যে দেখো পূর্বপদ, 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 পূর্বপদ কি আছে? পূর্বপদে কি আছে? পূর্বপদে উপসর্গ আছে, স সা সু হা। স সা সু হা উপসর্গ আছে, কিন্তু এই যে হা উপসর্গ আছে পূর্বপদে, তার মানে এটা কোন সমাস? এটা অব্যয়ভাব সমাস। এটা একটা অব্যয়ভাব সমাস। এই ছয়টা বুঝতে পারছো কি না কমেন্টে জানাও। উপসর্গ পড়াবো, সমস্যা নাই। কোনটা কি বললাম রিপন বলো? উপসর্গ পড়াবো, সমস্যা নাই। ওকে, কুলের সমীপে। হ্যাঁ, উপকূল হচ্ছে কুলের সমীপে। যদি ব্যাস বাক্য লিখি তাহলে কুলের সমীপে, কুলের সমীপে উপকূল, কুলের সমীপে উপকূল। আর হাবাত হচ্ছে কি? ভাতের অভাব। হাবাত মানে কি? ভাতের অভাব। এগুলো হচ্ছে ব্যাস বাক্য। হাবাত হচ্ছে কি? ভাতের অভাব। ওকে, এই দুইটা কি বোঝা গেছে? বহুব্রীহি এবং অব্যয়ভাব বুঝতে পারছো কিনা? এখন মোটামুটি তোমাদের একটা ধারণা হয়েছে কিনা যে কোন সমাজটা কেমন হয়? কোন সমাজটা কেমন হয় তোমাদের কি ধারণা হয়েছে? এটা বলো তো। তাই বেশির দিকে বলছে হ্যাঁ। ওকে, কোন সমাজটা কেমন হয় এটা কি তোমরা মোটামুটি একটা ধারণা পাইছো যে এই সমাজটা মনে হয় এটা হইতে পারে? আমি জানি যে তোমার 100% হবে না, 100% হবে না, 100% হবে না, আমি জানি। বাট তোমরা মোটামুটি একটা আইডিয়া পাইছো কিনা যে এই সমাজটা মনে হয় এটা হইতে পারে? ভাই তো এটা বলছিল যে উপসর্গ থাকলে অব্যয়ভাব সমাস, ঠিক আছে, পরপদ যদি প্রধান হয় তাইলে কর্মধারয় সমাস, উভয়পদ প্রধান হইলে দ্বন্দ্ব সমাস, সামনে একটা যদি সংখ্যাবাচক শব্দ থাকে দ্বিগু সমাস। এমন একটা আইডিয়া পাইছো কিনা বলো তো? সমাসের উপর থেকে ভয় কেটে গেল, আলহামদুলিল্লাহ। নূর শেখ, তোমরা একটা আইডিয়া পাইছো কিনা? তোমাদের আরো সমাস পড়াবো, আরো আমি মনে করো একটা দুইটা ক্লাস দিব সমাসের। সমাসে তোমার আমি বস করে ছাড়বো ইনশাল্লাহ। আমি তো বললাম সমাসে আমি তোমাদের বস করে দিব, একদম বস 100%। আমি বলে গেলাম যে সমাস তোমাদের ইনশাল্লাহ কোনো জায়গায় আটকাবে না, এইচএসসিতেও না, অ্যাডমিশনেও না। তোমরা যদি আল্লাহর রহমতে, আল্লাহ বাঁচালে যদি চাকরির পরীক্ষা দাও কখনো, চাকরি পরীক্ষাতেও আটকাবে না ইনশাল্লাহ, আমি বলে দিছি। ঠিক আছে? তোমরা জাস্ট খালি আমার ক্লাসগুলো খালি দেখবা। যদি না বুঝো অবশ্যই আমাকে আজ করতে পারবা, জিজ্ঞেস করতে পারবা যায় ভাই আমি বুঝি নাই, আমি আবার বুঝাই দিব, কোনো সমস্যা নাই। বাট ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না, একদম তোমার যত সহজভাবে বোঝানো যায় আমি তোমার বুঝাই দিব। তুমি খালি ক্লাসটা করবা, পুরোটা ক্লাস করবা, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণে ক্লাস হোক করবা। করার পর দেখবা যে তুমি ইনশাল্লাহ সব বুঝে গেছো, অনেকটাই বুঝছি। ওকে, 50%। ওকে, আমি তো বললাম যে আমি জানি যে তোমরা 100% বুঝবা না আজকের ক্লাসে, যেহেতু আমি একদম ফার্স্ট এটা নিয়ে ক্লাস নিতেছি। আরেকটা যখন ক্লাস নিব একদম A to Z তোমার দেখবা সব বুঝাই দিব। ঠিক আছে? এখন আসো, এখন এই যে আমরা যে এতক্ষণ যে লিখলাম যে দ্বন্দ্ব সমাস হচ্ছে পূর্বপদ পরপদ উভয় প্রধান, দ্বিগু সমাস হচ্ছে পরপদ প্রধান, কর্মধারী সমাস পরপদ প্রধান, তৎপুরুষ সমাস পরপদ, বহুব্রীহি সমাস কোনো পদেই না, অব্যয়ভাব সমাস পূর্বপদে উপসর্গ থাকবে। এগুলো আসলে মনে রাখবো কিভাবে? এগুলো আসলে মনে রাখবো কিভাবে? কোন সমাসে কোন পদ প্রধান এটা মনে রাখবো কিভাবে? মনে রাখবো কিভাবে? মনেও তো রাখতে হবে, খালি তো পড়ে গেছি পড়লে তো হবে না, মনেও তো রাখতে হবে। দেখো একটু খেয়াল করো, সে সমাজকে এখন ফুদিয়ে উড়াই দিবে। আচ্ছা ভাই, নিত্যপ্রাদী সমাস লাগবে না? নিত্যপ্রাদী সমাস লাগবে, এটা হচ্ছে সমাজ যখন পুরো ক্লাস নিব তখন বুঝাই দিব, সমস্যা নেই। ওকে, এখন আসো দ্বন্দ্ব সমাস। এই যে দ্বন্দ্ব সমাস এটা তুমি মনে রাখবা কিভাবে? দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস ভাই, দ্বন্দ্ব মানে কি? মনে করো ওর সাথে আমার দ্বন্দ্ব, ওর সাথে আমার দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া, মারামারি। দ্বন্দ্ব মানে কি? ঝগড়া, মারামারি। তাহলে ঝগড়া বা মারামারি করতে কম পক্ষে কয়জন লাগবে? কম পক্ষে মিনিমাম কয়জন লাগবে? মিনিমাম কিন্তু 2জন লাগবে, লাগবে না? দ্বন্দ্ব সমাস মানে কি? ঝগড়া। দ্বন্দ্ব মানে কি? ঝগড়া। ঝগড়া করতে কম পক্ষে কয়জন লাগবে? মিনিমাম 2জন লাগবে, 2জন লাগবে। একা একা তো আর ঝগড়া করতে পারবে না, তুমি চাইলে তো নিজের সাথে নিজে ঝগড়া করতে পারবে না, কমপক্ষে 2জন তো লাগবে। তাহলে দেখো এই দ্বন্দ্ব সমাসে 2টা পদই প্রধান, পূর্বপদ প্রধান, পরপদ প্রধান। তার মানে এই 2টা পদেই প্রধান, পূর্বপদ প্রধান, পরপদ প্রধান। কোথায়? দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব মানে কি? ঝগড়া। ঝগড়া করতে 2জন লাগবে, তার মানে এই সমাসে 2টাই প্রধান। বুঝতে পারছো? ওকে, এরপরে আসো দ্বিগু সমাস। দ্বিগু সমাস, এই দ্বি মানে কি? দ্বি,
দ্বিগু সমাস এই দ্বি মানে কি দ্বি মানে কি দ্বি মানে হচ্ছে কিন্তু 2, ত্রি মানে কি 3, দ্বি মানে কি 2, তাই না? পঞ্চ মানে কি 5, তাহলে এই দ্বি মানে কি 2, দ্বিগু সমাসের এই দ্বি মানে কি 2। তাহলে এই যে দ্বিগু সমাস, এই দ্বিগু সমাসে 2 নম্বরে কোন পদটা থাকে? 2 নম্বরে বলো তো, 2 নম্বরে কোন পদটা থাকে? পূর্বপদ থাকে নাকি পরপদ থাকে? 2 নম্বরে কোন পদটা থাকে একটু কমেন্টে জানাও তো। 2 নম্বরে কোন পদটা থাকে, পূর্বপদ না পরপদ? পাগল তো একা একাই ঝগড়া করে, তোমরা কি পাগল? তোমরা তো আর পাগল না। এই দ্বি মানে কি? এই দ্বি মানে কি বলো? দ্বি মানে হচ্ছে 2। তাইলে দ্বিগু সমাসে দ্বি মানে হচ্ছে 2। 2 নম্বরে কোন পদটা থাকে? পূর্বপদ থাকে না পরপদ থাকে? পরে কে থাকে 2 নম্বরে? 2 নম্বরে কে থাকে, পূর্বপদ না পরপদ? 2 নম্বরে থাকে পরপদ। 2 নম্বরে থাকে কোন পদ? পরপদ। তাহলে দ্বিগু সমাসে কোন পদ প্রধান? এই যে পরপদ প্রধান। দ্বিগু সমাস 2 নম্বরে কোন পদ প্রধান? পরপদ প্রধান। এই যে পরপদ প্রধান। 2 নম্বরে যেহেতু পরপদ থাকে, আমরা তো পড়ছি যে আগে পূর্বপদ এরপরে পরপদ, তাহলে 2 নম্বরে পরপদ থাকে, পরপদ প্রধান। ওকে। কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস, কর্ম মানে কি? এই যে কর্মধারয় সমাস, কর্ম মানে কি? কর্ম মানে কাজ, কর্ম মানে কাজ, কর্ম মানে কাজ, কর্ম মানে কাজ। তাহলে ধরো, আর এই ধারয় মানে কি? ধারয় মানে মনে করো তুমি কারো আন্ডারে বা তুমি কারো অধীনে কাজ করতেছো, তুমি কারো অধীনে কাজ করতেছো, তাহলে তুমি কয় নাম্বার থাকবা? 1 নম্বরে নাকি 2 নম্বরে? তুমি কারো অধীনে কাজ করতেছো, কর্ম মানে কাজ, ধারয় মানে মনে করো অধীনে। তাহলে তুমি কারো অধীনে কাজ করতেছো, তাহলে তুমি কত নাম্বারে থাকবা? 1 নম্বরে নাকি 2 নম্বরে? তুমি কি উপরে থাকবা না নিচে থাকবা? আগে থাকবা না পরে থাকবা? কারণ অবশ্যই পরে থাকবা, ঠিক আছে? তাহলে তুমি পরে থাকবা। তাহলে কর্মধারয় সমাস কোন পদ প্রধান? এই যে পরপদ প্রধান। যেহেতু তুমি পরে থাকবা, তাহলে এটা হচ্ছে কোন পদ প্রধান? পরপদ প্রধান। আর দ্বিগু সমাসে দ্বি মানে হচ্ছে কি 2, তাহলে 2 নম্বরে কোন পদ থাকে? পূর্বপদ না পরপদ? 2 নম্বরে কোন পদ থাকে? পূর্বপদ না পরপদ? পরপদ। তাহলে এই যে পরপদ প্রধান, আর সামনে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকবে। ওকে। তৎপুরুষ সমাস। তৎপুরুষ, তৎ মানে কি জানো? তৎ মানে কি? তৎ তোমরা একটা শব্দ পড়ছো কিন্তু, কি শব্দ পড়ছো? আচ্ছা এগুলো আমি মুছে ফেলি, হ্যাঁ এগুলো তো তোমাদের বুঝাই দিছি। দ্বন্দ্ব, তোমরা একটা শব্দ কিন্তু পড়ছো যে তৎসম শব্দ, একটা শব্দ আছে তাই না? তৎসম, এই শব্দটা কিন্তু তোমরা পড়ছো। তৎসম শব্দটা কিন্তু তোমরা পড়ছো। তৎ মানে কি জানো? তৎ মানে, তৎ অর্থ কি? তৎ অর্থ হচ্ছে তার, তৎ অর্থ হচ্ছে তার। আর সম মানে কি? সম মানে হচ্ছে সমান। তাহলে তৎ অর্থ কি? তার, তৎ অর্থ কি? তার। আর সম মানে কি? সমান। এটা হচ্ছে তৎসম শব্দের অর্থ, তার সমান। তৎসম শব্দের অর্থ হচ্ছে তার সমান। তাহলে এই যে তৎ মানে কি? এই যে তৎপুরুষ এখানে আছে, তৎপুরুষ, তৎ মানে কি? তৎ মানে হচ্ছে তার, তৎ মানে তার। আর পুরুষ মানুষ মানে তো বুঝোই, পুরুষ মানুষ। তাহলে তৎপুরুষ মানে কি হইলো? তার পুরুষ। কার পুরুষ? তোমার না, আরেকজনের পুরুষ, আরেকজনের পুরুষ। তাহলে আরেকজনের পুরুষ যদি হয় তাহলে কি হবে? পর পুরুষ। তার মানে এই যে পরপদ প্রধান। তাহলে কোন প্রধান? কোন পদ প্রধান? পরপদ প্রধান। এই যে পরপুরুষ, পরপদ প্রধান। তৎ মানে কি? তার। পুরুষ মানে কি? পুরুষ। তার মানে কি? তার পুরুষ, তার পুরুষ। তার পুরুষ মানে কি? তোমার না, আরেকজনের পুরুষ। তার পুরুষ, আরেকজনের পুরুষ, পরপুরুষ। তাহলে হচ্ছে এই যে পরপদ প্রধান, তৎপুরুষ সমাস পরপদ প্রধান। আর আছে এই যে বহুব্রীহি সমাস। বহু মানে কি বলতো ভাই? বহু মানে কি? বহু মানে হচ্ছে অনেক, বহু মানে হচ্ছে অনেক। ধরো একটা গ্রামে একটা চোর ধরা পড়ছে। এখন বলো তো, চোর যদি ধরা পড়ে, তার নিয়ে আদালতে গেছে, আদালতে বিচারক কয়জন থাকে? বিচারক কয়জন থাকে? বিচারক একজন। এখন আদালতে মনে করো বিচারক, মনে করো কথার কথা 100 জন, বিচারক 100 জন, আসামি হইছে একজন। তাহলে 100 জন যদি বিচারক থাকে, 100 রকমের রায় দিবে। বলবে যে এই চোররে জুতা বেড়া করো, কেউ বলবে রে গ্রাম থেকে বের করে দাও, কেউ বলবে রে 6 মাসের শাস্তি দাও। তাহলে চোর তো পাগল হয়ে যাবে। চোর বলবে, চোর কারে মানবে? চোর কাউরে মানবে না। দৌড়ো, তোমাদের কাউরে মানি না, আমার গ্রামের হুজুর যা কইব তাই সঠিক, আমার গ্রামের মসজিদের হুজুর যা বলবে তাই সঠিক। তাইলে এই বহুব্রীহি সমাস, এই চোর কি হইতেছে না? কাউরেই মানতেছে না, এ নিজেরও মানতেছে না, বিচারকরা মানতেছে না। মানতেছে কাকে? গ্রামের ওই হুজুর রে, যে এই হুজুর যা বলবো তাই সঠিক। তার মানে কি? এটা হচ্ছে তৃতীয় পদের প্রাধান্য। এই বহুব্রীহি সমাস নিজেরও প্রাধান্য দিবে না, নিজেকেও প্রাধান্য দিবে না, তোমাকে প্রাধান্য দিবে না, প্রাধান্য দিবে কাকে? আরেকজনকে, থার্ড পার্সনকে প্রাধান্য দিবে। তাহলে এটা হচ্ছে আমাদের কোন পদে প্রাধান্য না। আর অব্যয়ভাব সমাস মনে রাখবা, অব্যয়ভাব সমাস মনে রাখবা যে পূর্বপদে কি হবে? পূর্বপদে উপসর্গ থাকবে। অব্যয়ভাব সমাস মনে রাখবা, পূর্বপদে উপসর্গ
থাকবে, অব্যয়ভাব সমাস পূর্বপদ উপসর্গ থাকবে। এটা যদি তোমাদের মনে না থাকে, টেকনিকের অভাব নাই ভাই, টেকনিকের অভাব নাই। এটা যদি তোমাদের মনে না রাখে, তোমরা মনে রাখবা তকদি। তকদি সমান সমান পরপদ, তকদি সমান সমান পরপদ প্রধান, শেষ। তকদি সমান সমান পরপদ প্রধান, তকদি পরপদ প্রধান। অথবা যদি এই শব্দ মনে না রাখতে পারো, মনে রাখবা কি জানো, মনে রাখবা দ্বিতক। দ্বিতক সমান সমান পরপদ প্রধান, যেটা মনে রাখতে পারো, দ্বিতক বা তকদি, বা যেইভাবে তোমাদের ব্যাখ্যা দিয়ে বুঝাই দিছি অর্থগুলো এইভাবে, যেইভাবে মনে রাখতে পারো। এই যে ত দিয়ে কি তৎপুরুষ, ক দিয়ে কর্মধারয়, এই দি হচ্ছে দিগু। এই যে দিগু তৎপুরুষ কর্মধারয়, কোন পদ প্রধান এগুলা? এগুলো সবগুলো হচ্ছে পরপদ প্রধান। দ্বন্দ্ব সমাস উভয়পদ প্রধান, বহুব্রীহি সমাস কোনো পদে বাঁধানো না, অব্যয়ভাব সমাস সামনে একটা উপসর্গ থাকবে, আর অব্যয়ভাব সমাসে পূর্বপদ প্রধান হয়। অব্যয়ভাব সমাসে পূর্বপদ প্রধান হয়, একটা সমাসই পূর্বপদ প্রধান, সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। তোমরা ক্লিয়ার কিনা বলো তো? তোমরা কি একটু পর্যন্ত ক্লিয়ার সমাসের? ওকে, এতটুক পর্যন্ত কি তোমরা ক্লিয়ার? ওয়াইফাই চলে গেছে কেন? থাকবো ইনশাল্লাহ। ওকে, কোথায় থাকবা? ওকে, তোমরা কি এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ওকে, তাহলে তোমরা যদি ক্লিয়ার এতটুক পর্যন্ত হও, তাহলে আমি আজকের ক্লাসটা এইখান পর্যন্ত তোমাদের রাখতে যাচ্ছি। তোমাদের আগামী ক্লাস, যেই দিনে যেই রুটিন আছে, যেই ক্লাস আছে, সেই ক্লাস অনুযায়ী আগায় যাবে। আমি মাঝখান দিয়ে যদি সম্ভব হয়, তাহলে আজকের যে ক্লাসটা বিলাসী এবং তাহার পরে মনে, এটা মাঝখানে একদিন নিয়ে নিব, অথবা একদম শেষে যাবে এই ক্লাসটা। ঠিক আছে? তোমরা তো রুটিন পেয়েই যাবা, পেজে থাকলে, আমাদের গ্রুপে থাকলে রুটিন তো পেয়ে যাবা। যেই দিনে যেই ক্লাস আছে ওই দিনে ওই ক্লাসে কন্টিনিউ হবে। কালকেও 6:30টায় ক্লাস হবে। কালকে হচ্ছে তোমাদের ইংলিশ ক্লাস। তোমাদের রুটিন থেকে দেখে নিবা কোন সাবজেক্ট, আমার এখন খেয়াল নাই। আগামীকাল 6:30টায়, সন্ধ্যা 6:30টায় তোমাদের ইংলিশ ক্লাস হবে। এবং রোজার সময় তোমাদের 3টা থেকে ক্লাস নেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, যেহেতু তোমরা 3টায় ভোট দিছো সবচেয়ে বেশি, 3টায় হচ্ছে তোমরা ক্লাস করতে চাচ্ছ। আমরাও চাচ্ছি যে 3টার দিকে যদি করি তাহলে হচ্ছে তোমাদেরকে পাবো, আশা করি। তোমরা একটু কষ্ট করে হলেও রোজার মাস, আমাদের হচ্ছে সাওমের মাস, একটু কষ্ট হলেও তোমরা ক্লাসগুলা করবা। জানি তোমাদের কষ্ট হবে দুপুরবেলা, অনেকে হচ্ছে রান্না টান্না থাকে, বিশেষ করে মেয়েদের রান্না টান্না থাকে, ছেলেরা হচ্ছে ঘুমাও, গেম খেলো, যাই করো, জীবনে যাই করো, অন্তত একটু পড়ালেখাটা কইও। আর তোমরা তো হয়তো এখন ফেসবুকে দেখতে পারতেছো যে তোমাদের যে শিক্ষামন্ত্রী স্যার এহসানুল হক স্যার, স্যার কিন্তু অনেক কড়া গার্ড দেয়। তোমরা যদি আগের যদি ইতিহাস দেখো, 2002-3 সালে উনি হচ্ছে তখন ছিল, শিক্ষামন্ত্রী ছিল। তো ওই প্রেক্ষিতে বলা যায় যে তোমাদের যে পরীক্ষা, এই যে 26-এর যে পরীক্ষা, তোমরা কিন্তু এইচএসসি 25-এর পরীক্ষা দেখছো। তোমাদের যারা বড় আপু ভাইয়া আপুরা ছিল এইচএসসি 25 ব্যাচের যারা ছিল, তাদের কিন্তু তুমি কিন্তু এক্সামগুলো দেখছো কেমন হয়েছে, তারা কেমন রেজাল্ট করছে, তুমি কিন্তু দেখতে পারছো। তারা কিন্তু খুব বেশি একটা ভালো করে নাই আগের বছর তুলনায়। 2021, 22, 23, 24 এই তুলনায় 2025 যে ব্যাচ, এই 2025 ব্যাচ কিন্তু অনেক খারাপ করছে, রেজাল্টে অনেক খারাপ করছে। তুমি ইমাজিন করতে পারবে না, আগের তুলনায় 2025 ব্যাচ অনেক খারাপ রেজাল্ট করছে। তো আমরা চাইবো না যে তোমরা যারা 2026 ব্যাচ আছো বা 27 ব্যাচের আছো, আমরা চাইবো না যে তোমরা কখনোই ওইরকম খারাপ করো বা তোমাদের রেজাল্ট ওইরকম ডাউন হোক। ঠিক আছে? আমরা চাচ্ছি না বিদায় তোমাদেরকে একদম ফ্রিতে তোমাদেরকে ক্লাস দিচ্ছি। ঠিক আছে? একদম ফ্রিতে ক্লাস দিচ্ছি, বিনিময়ে তোমাদের কাছ থেকে কিন্তু চাচ্ছি না। তোমাদের কাছে একটু সাহায্য চাই, সেটা হচ্ছে আমাদের যে ক্লাসগুলো, আমাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমটা তোমরা যদি সার্থক করতে পারবা, যদি তোমরা ক্লাসগুলো একটু কাইন্ডলি শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, তাহলে আমরা যখন অনেক মানুষ দেখবো ক্লাসে, তখন আমরাও ক্লাস নিয়ে আসলে ভালো লাগবে যে না ঠিক আছে, অনেক মানুষ আছে, অনেক মানুষ আমাকে দেখতেছে, তাহলে আমাদেরও কিন্তু ক্লাস নিয়ে আগ্রহ পাবো। তোমরাও ক্লাসগুলো করে ভালো লাগবে, যে অনেক মানুষ থাকলে তোমাদেরও ভালো লাগবে। ঠিক আছে? দুপুর টাইমেই ক্লাস হবে। বেশ বাক্যটা আমি আরেকদিন বলে দিব তোমাদের ক্লাসে, সমস্যা নাই। বেশ বাক্য একদম নিয়ে চিন্তা করবে না, আমি তোমাদের বলে দিব। 2টাই দিয়েন, হ্যাঁ 2টাই দেওয়া যায়, দেখবো। পরীক্ষার হলে আসেন ভাইয়া। ঠিক আছে, আপনার কৌশলটা ভালো লাগলো। ওকে ঠিক আছে, মায়াবী হৃদয়, ঠিক আছে।
দুইটা দুইটা আড়াইটা তিনটা এর মধ্যেই হয়তো থাকবে ক্লাসগুলো, এর মধ্যে আমরা দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাসটা আপাতত আজকে এখান পর্যন্ত থাকুক। আর বলবো তোমাদের আর যেই কয়দিন আছে, 2 মাস 3 মাস আর যাই আছে, তোমরা একটু নিয়মিত ভালো করে সুন্দর করে পড়াশোনা করো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জীবনের একটা ল্যান্ডমার্ক বলতে পারো কিন্তু, তাই না? তোমাদের জীবনের একটা ল্যান্ডমার্ক বলতে পারো এইচএসসি রেজাল্টটা। তো সেই রেজাল্টটা যেন ভালো হয়, বোর্ড এক্সাম তোমাদের সর্বশেষ বোর্ড এক্সাম এইচএসসি, তো এই বোর্ড এক্সামটা যেন ভালো হয়, এটার উপর কিন্তু তোমাদের ভার্সিটির যে অ্যাডমিশন, সেই ভার্সিটির অ্যাডমিশন কিন্তু অনেকাংশে ডিপেন্ড করবে। এখন যদি খারাপ রেজাল্ট করে ফেলো, পরবর্তী গিয়ে কিন্তু হাই হতাশ করবা। তোমাদের কাঙ্ক্ষিত জিপিএ যদি না আসে, তাহলে তোমাদের কিন্তু অনেক মন খারাপ হয়ে যাবে যে আমি তো এত পাইলাম না, পাইলে হয়তো ওই ভার্সিটি অ্যাপ্লাই করতে পারতাম। ঠিক আছে, এরকম অনেকেই কিন্তু করতে পারে নাই গত বছর। তো এই বছর একটু ভালো করে পড়াশোনা করো, আর যত দিন আছে সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সালামু আলাইকুম।